সময়টা বিকেল 4:30। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে। ছেলেটার বয়স 23 বা 24 বছরের মতো হবে। ছেলেটার পোশাকে ঠিক নেই। পেছনের শার্টের কলার নিচে ছেঁড়া, প্যান্টের অবস্থাও ঠিক নেই, ময়লায় একাকার। সামনে পথশিশু খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। তা দেখে ছেলেটা তাদের কাছে যায়, গিয়ে বলে, এই, কি হয়েছে? এভাবে খাবার নিয়ে ঝগড়া করছিস কেন তোরা? ভাই, দেখো না, আমি কত কষ্ট করে খাবারের টাকা পেয়ে এই খাবারগুলো কিনেছি, কিন্তু তারা খেতে দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া, তোরা কেউ কোনো কথা বলবি না। ছেলেটা পকেট থেকে 1,000 টাকার একটা বান্ডিল বের করে তাদের তিনজনকে মেল করে দেয়। পথশিশুরা ছেলেটার কাছে এত টাকা দেখে অবাক। অবাক হওয়ারই কথা। গায়ের কাপড়ে কোনো বাস নেই। ছেঁড়া প্যান্ট, ছেঁড়া শার্টটা পরে থাকা ছেলের কাছে এত টাকা কোথা থেকে? যা, আর কোনো ঝগড়া করবি না। ভাইয়া, তুমি কে? আর তোমার গায়ের এই অবস্থা কেন? ছেলেটা হেসেই বলল, আমি নীল। আর আমার পরিচয় দিয়ে তোরা কি করবি? আমি এতিম, আমার কেউ নেই এই দুনিয়ায়। আমিও তোদের খাতার লিস্টে রে। তোরা যেমন আমিও তেমনই। তাহলে তোমার কাছে এত টাকা কেন? তুমি তো আমাদের মতো। ছেলেটা হেসেই বলে, আমিও তোদের মতো, কিন্তু টাকায় আমার নেশা লেগে আছে। টাকা খুব ভালোবাসি। এই দুনিয়ায় মানুষ টাকার পিছনে ঘুরে দিন শেষ করে, আর টাকা আমার পিছনে ঘুরে দিন শেষ করে, বুঝলে? পথশিশু ছেলেটার কথা কিছুই বোঝে না। বুঝবে কিভাবে? তাদের মতো হয়ে ছেলেটার কাছে এত টাকা। তাহলে তাদের কাছে কেন এত টাকা নেই? যা, যে যার কাজে যা। আর ঝগড়া করবি না খাবার নিয়ে, মিলেমিশে খাবি। জি ভাই। নীল হেঁটে চলে যায় ছোট্ট একটি টিনের ঘরে। গিয়ে চৌকিতে বসে পড়ে। ছোট্ট একটা ছবি হাতে নিয়ে বসে আছে চৌকিতে। মা, জানো, তোমার ছেলে এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার। তার অনেক টাকা এখন। তুমি চলে গেলে আমাকে রেখে। জানো মা, প্রতি রাতে তোমার কথা মনে পড়ে। মনে পড়ে যায় সেই ছোটবেলার কিছু স্মৃতি। মনে পড়ে যায় সেই অমানুষগুলোর কথা। তোমার কষ্টের প্রতিশোধ নিয়েছি আমি। নীল চোখের পানি মুছছে। পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ভাই বলো। ফারদিন, কই তুই? ভাই আমি তো শাপলা চত্বরে আছি। চলে আয় আমার প্রিয় বাসায়, সাথে আলমকে নিয়ে আসিস। ওকে ভাই। নীল কল কেটে চৌকিতে গা এলিয়ে দেয়। তার কোনো চিন্তা টেনশন নেই, আছে শুধু টাকার গন্ধ। টাকার গন্ধ তার অল টাইমে চাই। টাকা ছাড়া তার আর কিছু প্রয়োজন নাই। এমপি, মন্ত্রী, মিনিস্টার তার কাছে কিছুই না। একটু পরেই আলম ফারদিন চলে আসে। এসে দেখে তাদের ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাক দেয় না তারা। দাঁড়িয়ে আছে, চোখ খুলে কথা বলবে। এর আগে কথা বলার সাহস তাদের নাই। 32 মিনিট ফারদিন আর আলম দাঁড়িয়ে আছে। 32 মিনিট পরে নীল চোখ খুলে দেখে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। শোয়া থেকে উঠে বিছনায় বসে বলে, আবিরের খোঁজ পেয়েছিস? না ভাই, আমরা খোঁজ লাগিয়েছি। লাগিয়েছি না। ওকে আমার সামনে নিয়ে আসবি রাত 12টার আগে। ওকে আমার চাই চাই। ভাই তুমি মাথা ঠান্ডা করো। ভাই, মিনিস্টার দেখা করতে চায় তোমার সাথে। তার টেন্ডার নাকি কে নিতে চায় জোর করে। বলে দে, এখন দেখা করার সময় নেই। ওকে ভাই। এখন যা তোরা, আর আবিরকে খুঁজে বের কর। ওকে ভাই। ফারদিন আলম চলে যায়। সময় রাত 10টা বাজে 9 মিনিট। নীল সিগারেটের জন্য পকেটে হাত দিয়ে দেখে সিগারেটের প্যাকেট আছে, কিন্তু সিগারেট নেই। নীল সিগারেটের জন্য রাস্তায় বের হয়। রাস্তা দিয়ে হাতটা ধরে একটু দূর যেতেই হঠাৎ একটা গাড়ি এসে নীলের জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে দেয়। এমনিতেই কাপড়ে ময়লা লেগে আছে, আবার কাদা দিয়ে ভরিয়ে দিয়েছে। নীলের মাথায় রাগ চড়ে যায়। পিছনে হাত দেয় পিস্তলের জন্য। হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে আসে, সামনে বলে, সরি, খেয়াল করি নাই। নীল একধানে মেয়েটার দিকে চেয়ে আছে। রাতের বেলায়ও মেয়েটার পুরো মুখটা ফেসে উঠেছে। এই যে, শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ, শুনেছি। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাতে বাইরে কেন? কাজিনের জন্মদিনে গিয়ে লেট হয়ে গেছে। থাকেন কোথায় আপনি? আগে তো দেখি নাই এই এলাকায়। আমি নতুন এই এলাকায়, সামনেই থাকি। আর আমার খালার বাসাও এখানে। ও। আমি নীলাদ্রি। আপনি? আমি নীল। অবশ্য আর একটা নাম আছে, সেটা না বলাই ভালো হবে। আরে আমাদের নামের মাঝেও মিল আছে। থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। হুম। ওকে, ভালো থাকবেন। আমি যাই, লেট হয়ে যাচ্ছে। হুম।
নীলাদ্রি চলে যায়। নীল সেখানেই দাঁড়িয়ে থাকে। নামটা যেমন সুন্দর, মুখটাও তেমন সুন্দর। নীল সিগারেট নিয়ে বাসায় ঢুকতেই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকেই বলে, ভাই আবিরকে খুঁজে পেয়েছি। হি হি হি, নিয়ে আয় আমার বাংলোতে। ওকে ভাইয়া। নীল বের হয়ে তার বাংলোতে যাবে। সেই বাংলোতে শুধু তার একটা বড় রুম আছে। দুই দিকে দুইটা জানলা, পিছন থেকে একটা দরজা আছে। সেখানে দিয়েই ঢুকতে হয় সেই বাংলোতে। একটু পর সেখানে চলে আসে। সামনে চেয়ারে বাঁধা আবির। ফারদিন নীলকে বসার জন্য চেয়ার দেয় আবিরের সামনে। নীল সেই চেয়ারে বসেই বলে, কিরে তুই তো খুব চালু মাল রে, এত টাকা নিয়ে ঘুরিস, তোর তো বুকের পাটা আছে রে। দেখ তুফান, আমাকে ছেড়ে দে। আমার শরীরে একটু আঁচড় লাগলে তোর জীবন শেষ করে দিবে, আমার ভাই বলে দিলাম। কি বললি তুই? এই শহরের তুফানকে মারার মানুষ এখন পয়দা হয় নাই? পাওয়ার যার এই শহর তার। ছোটবেলায় একজনকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচেয়ে পাওয়ারফুল গ্যাংস্টার হব, টাকার উপর ঘুমাবো। সেটাই হয়েছে, তার কথা আমি রেখেছি। তোর বাপ কি করবে রে এই তুফানকে? তুই খুব বড় ভুলের মুখে যাচ্ছিস রে তুফান। রাখ তোর বালের প্যাচাল, ক্রেডিট কার্ডটা কই বল। আমি মরে গেলেও বলবো না। আমি সব কিছুই পারি ফারদিন। জি ভাইয়া। ওকে চেক কর। ওকে ভাইয়া। ফারদিন আবিরকে চেক করে, কিন্তু ক্রেডিট কার্ড পায় না। ভাইয়া পাচ্ছি না। নীল জুড়ে হেসে দেয়। এই হাসি দেখে আবিরের গলা শুকিয়ে যায়। তুফান বলে, গেম ঠান্ডা মাথায় খেলতে হয়, বুঝলি তোরা? দেখ আমি বের করি ক্রেডিট কার্ড। তুফান আবিরের পায়ের নিচে জুতায় গুলি করে। তার পায়ের আঙ্গুল থেতলিয়ে যায়। নীল তার হাতে জুতার নিচের অংশটা হাতে নিয়ে বলে, ফারদিন, এটাই ক্রেডিট কার্ড। কিন্তু ভাই এটা তো জুতার নিচের অংশ, এখানে ক্রেডিট কার্ড থাকবে কি করে? ভিতরে আঙুল ঢুকিয়ে দেখ, প্লাস্টিকের সব জায়গায় মিশিয়ে রাখা। ফারদিন তাই করে, সত্যি ক্রেডিট কার্ড। তুফান মুচকি হেসেই বলে, আমি কে তোরা জানিস? তোরা হয়তো এটাও জানিস আমি ঠান্ডা মাথায় গেম খেলতে পছন্দ করি। জি ভাইয়া। দেখ তুফান, এই টাকা নিয়ে তুই তোর মৃত্যুকে ডেকে আনিস না। আমার ভাই ডেভিড জানতে পারলে তুই আর এই শহরে জ্যান্ত থাকবি না বলে দিলাম। কি বললি? তোর ভাই ডেভিড মারবে? হাসি পেল রে। যা, তোর কাছ থেকে শুধু টাকাই নিলাম না, সাথে তোর জীবনটাও নিয়ে নিলাম। এই বলে তুফান আবিরের কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। আবিরের লাশটা চেয়ার সহ মাটিতে পড়ে যায়। তুফান মন খুলে হাসে। তুফান বলে, চল আমার রাজপ্রাসাদে। জি ভাই চলো। তুফান ফারদিন আলম চলে যায় নীলের রাজপ্রাসাদে। সেটা রাজপ্রাসাদ বললে ভুল হবে। ধরে নিতে পারা যায় সেই বাড়িটা পুরোটাই তুফানের প্রঙ্গল প্রিন্টের সিস্টেম করা। তুফান সেই বাড়িতে পা রাখলেই বাড়িটাও বুঝে যায় তার বশ আছে। সেই দিন অনেক রাত পরে ঘুমায় তারা তিনজন। সকাল ছয়টা। সকাল ছয়টা। বস, আবির ভাই খুন হয়েছে? সেই কথা শুনে লোকটার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। বস, আপনি শুনতে পাচ্ছেন? বস, বস। আর কিছু উত্তর পায় না ওপাশ থেকে। আবিরের লাশের কথা শুনে তার ভাই হতভম্ব হয়ে যায়। কে খুন করেছে তার ভাইকে? সেই লোকটা জোরে কেঁদে দেয়। কে মেরেছে আমার আদরের ভাইকে? কার এত বড় সাহস ডেভিডের ভাইকে মারার? আশা তুই বের কর আমার ভাইকে কে মেরেছে। আমি তার মুন্ডুটা চাই, যদি না পাই তোদের সব কয়টার মৃত্যু ঘটাবো আমি। বস, আমাদের ভালো করে খুঁজে নিতে হবে। তার আগে একটা কথা কিছুতেই ভাবতে পারতেছি না, কার এত বড় সাহস? বস, আমার মনে হয় যে আবির ভাইকে মেরেছে সে সাধারণ কেউ না। আমি কিছু শুনতে চাই না, আমি আমার ভাইয়ের খুনিকে চাই। কার এত বড় সাহস আমার ভাইকে মেরেছে? তার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। বস, আপনি মাথা ঠান্ডা করেন, আমরা যেই করেই হোক তাকে খুঁজে বের করবই। সেদিন ডেভিড তার ভাইকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে কসম করে তার ভাইয়ের খুনের প্রতিশোধ সে নিবে। অন্যদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। চোপায় বসে গল্প করছে ফারদিন আর আলম। নীলকে দেখে দাঁড়িয়ে যায় তারা দুজন। নীল বলে, কিরে তোরা খেয়েছিস? না ভাইয়া, তোমাকে ছাড়া খাবো? তুমি ভাবলে কি করে বলো তো? হয়েছে, আর এখন খাবো। তারা খেয়ে চোপায় বসে গল্প করে। একটু পরে ফারদিন আলম চলে যায়। নীল রুমে চলে যায়। রুমে যেতেই তার ফোনে একটা SMS আসে। তা ওপেন করে দেখে নীল পুরোই অবাক। কালকের রাতের কিছু ছবি হাবিরকে মারার সময় কেউ তুলেছে। নিচে ছোট্ট করে লেখা, ওয়েলকাম ঠান্ডা মাথার গেমার মিস্টার তুফান ওরফে নীল।
নীল ভয় পায়, তার গোপন নাম জানে কি করে। নীল তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল দেয়। অবাক হয় নাম্বারটা বন্ধ পেয়ে। কে নীলের সাথে এমনটা করতে পারে? নীলকে অনেক ভাবাচ্ছে সেই বিষয়টা। নীল ভেবেই পাচ্ছে না। আমার বাংলোর খোঁজ তো কেউ জানে না, তাহলে কে আমার সেইখানে গিয়ে ছবি তুলতে পারে? দূর, আর ভাবতে পারছি না। যে করে হোক বের করতে হবে সে কে হতে পারে। আমার ভাইকে যে মেরেছে তার মৃত্যু আমি নিজে হাতে দিব। ডেভিডের সাথে কেউ শত্রুতা করলে তার মৃত্যু নিশ্চিত। আসাদ এই শহরে তন্ন তন্ন করে খুঁজ, কে মেরেছে আমার ভাইকে, আমি তার রক্ত দিয়ে গোসল করব। জি বস, আমরা খোঁজ লাগিয়েছি। সময় বিকেল 5টা। নীল বাহিরের টং দোকানের সামনে বসে সিগারেট টেনে যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো মাথা ব্যথাই নেই। হঠাৎ তার কানে ভেসে আসে কিছু পোলাপনের বাজে কিছু কথা। নীল সেই দিকে তাকিয়ে দেখে একটা মেয়েকে কিছু ছেলে বাজে কথা বলছে, আবার ওড়না ধরে টানাটানি করছে। নীল এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে এখানে? আর তোরা মেয়েটাকে এসব বলছিস কেন? এই তুই কে রে? তোকে বলতে হবে কেন? আমার শহরে এসব করছিস, আবার আমাকে বলছিস কেন বলতে হবে? দেখ, ভালো করে বলছি, এখান থেকে চলে যা। না গেলে কি করবি? মেরে মাটিতে পুঁতে ফেলবো। নীল একটা ছেলের কলার টেনে কানে কানে বলে। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মাটিতে পুঁতে ফেলবি? ছেলেটা চোখ বড় বড় করে তাকায় তার দিকে। হুমড়ি খেয়ে পড়ে নীলের পায়ে। ভাই মাফ করে দিন, আমরা বুঝতে পারি নাই। এই জীবনে আর এমন করব না। এখন থেকে নারীকে সম্মান দিব। ভাই এবারের মতো মাফ করে দিন। যা। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। নীল মুচকি হেসে সেখান থেকে এসে আবার টং দোকানে বসে আর সিগারেটটা জ্বালায়। রাত 10টা। ডেভিড বসে আছে সোফায়, সাথে আশাদ দাঁড়িয়ে আছে। ডেভিড বলে, আমার শহরে কে আছে যে আমার ভাইকে মারতে পারে? আমি তাকে দেখতে চাই, কার তার কলিজাটা আমি আমার নিজের হাতে টেনে বের করব। বস, আপনি সকাল থেকে কিছুই মুখে দেন নাই। কিছু খেয়ে নিন না, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রাখ তোর খাওয়া। আমার ভাইকে কে মেরেছে তাকে খুঁজে বের কর। আমি 24 ঘন্টা সময় দিলাম তোদেরকে। আমার ভাইয়ের খুনিকে বের কর, না হলে তোরা আর আলো দেখবি না। সোজা উপরে পাঠিয়ে দিব সব কয়টাকে। নীল বসে আছে তার ক্লাব রুমে। পাশে কেউ নেই। বাম হাতে সিগারেট, ডান হাতে মদের বোতল। সে ভেবে পায় না সেই রাতে কে ছবি তুলেছে, তার সাথে এত বড় ক্রিমিনালি কে করেছে সেটা জানতে হবে। এইসব ভাবছে, হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। নাম্বার না দেখেই কল রিসিভ করতেই ওপাশ থেকে অচেনা মেয়ের কণ্ঠই বলে, কি মিস্টার তুফান ওরফে নীল, খুব চিন্তা হচ্ছে নাকি? এত ভেবে কি হবে? কে তুই? কেন এমন করছিস? কথা শুনে মনে হচ্ছে আমার বিষয়ে সবই জানিস। এটাও জানিস যে এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে? সবটাই জানি মিস্টার তুফান। এটাও জানি নিজের বাবাকে নিজেই গলা টিপে মেরেছ। সবটাই জানিস বুঝলাম, কিন্তু তুই কে? আমার সাথে তোর কিসের শত্রুতা? পিছু নিয়েছিস কেন আমার? পারলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় গেমার হয়েছিস তুই। সেটা রহস্য থেকে যাক না। এত তারা কিসের মিস্টার তুফান? নীল মুচকি হেসে বলে। ওকে। অচেনা মেয়েটা কল কেটে দেয়। নীল ভাবতেই পারছে না এই মেয়েটা কে হতে পারে। মিলি হবে না। না, সে কিভাবে হবে? তাকে তো আমি নিজের হাতেই মেরেছি। মরা মানুষ এসব কিভাবে করবে? উফ, আর ভাবতে পারছি না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সে আমার সাথে গেম খেলতে চাচ্ছে। হ্যাঁ ভাই বলেন। তোকে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, চেক করে দেখ নাম্বারটা কই আছে। ওকে ভাই, পাঠিয়ে দিন। আমি রাত 11টায় জানিয়ে দিব আপনাকে। নীল ফোন কেটে দেয়। মুচকি হেসে ঘুমের রাজ্জায় পা বাড়ায় নীল। যার বাবা নাই সে বুঝে বাবা জায়গাটা কতটা দামি। যার বাবা নাই সে বুঝে বাবা জায়গাটা কত একটা দামি জায়গা। আর যার বাবাকে খুন করা হয় সে তো সেই খুনিকে মারার অনেক কষ্ট চালিয়ে যাবে। তোর কাছে তোর মা সব, তেমন আমার কাছে আমার বাবাই সব। সেই ছবিগুলো তোকে কোথায় নিয়ে যাবে তুই ভাবতেও পারবি না তুফান। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিয়ে ছাড়বো। অপেক্ষা কর তুই। গেম তুই একাই খেলতে পারিস না, আমিও পারি। আমিও পারি রে গেম খেলতে। সকালবেলা নীল ঘুম থেকে উঠে ফোনের শব্দে ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাইয়া, ডেভিড তোমাকে পাগলের মতো খুঁজছে। নীল ডেভিডের কথা শুনে বিছনায় উঠে বসে বলে। ফোন রাখ। নীল ঘুম ঘুম চোখে হেসে দেয়। যাক, সকালটা হাসি দিয়ে শুরু করা যাক।
নীল আবার হেসে ওঠে। নীল ফ্রেশ হয়ে দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে সময় 11টা বেজে 4 মিনিট। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখে খাবার রেডি। নীল খেয়ে আবার রুমে যেতেই আবার তার ফোনটা বেজে ওঠে। এবার নাম্বার দেখে হালকা মুচকি হেসে রিসিভ করে। তুফান, তুমি একটু বেশি করে ফেলছো। ডেভিডের ভাইকে মেরে ফেললে। ডেভিড কিন্তু সাধারণ মানুষ নয়। এই তুফানের সাথে পাঙ্গা দিবে এমন মানুষ জন্মই হয়নি এই পৃথিবীতে। মিনিস্টার, তুই হয়তো জানিস না এই তুফান কি করতে পারে। জানি, তুমি কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে চাপ আসছে আমার উপরে। তুমি বলে দিলে তারা চুপ হয়ে যাবে। ওকে, তুই ফোন রাখ, আমি বলে দিচ্ছি। ওকে ভাই। মিনিস্টার কল কেটে দেয়। নীল কল দেয় আন্ডারওয়ার্ল্ডের সায়নের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কেন করতে গেলেন? ডেভিড পাগলের মতো খুঁজছে আপনাকে। আমাদের কাছে তার ভাইয়ের মারার সময় কিছু ছবি পাঠিয়েছে। ডেভিডকে কোনো রকমেই থামানো যাচ্ছে না। তার খেল খতম করে দিছি। সে বেশি পক পক করলে আমার মাথা গরম হয়ে যাবে বলে দিলাম। বুঝেছি ভাই, কিন্তু ডেভিডকে কিছু করা যাবে না। আচ্ছা ভাই, এটা বলেন তো, ডেভিডের কাছে এই ছবিগুলো কে পাঠিয়েছে? আমি জানি না, আর আমি ডেভিডকে দেখেছি। তোরা চুপ করে আন্ডারওয়ার্ল্ডে বসে থাক। জি ভাই। নীল কল কেটে দেয়। ভাবনার জগতে পা বাড়ায়। সে এটা কেন করবে? ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছে কেন? ডেভিডের সাথে তার কিসের সম্পর্ক? কিছুই ভেবে পাচ্ছি না। সে কি করতে চাচ্ছে? শালি, তোকে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব। বিকেল 5টা। তুফান, তুই আমার ভাইকে মেরেছিস। তুই বাঁচতে পারবি না। তোর কলিজাটা আমি বের করে কুকুরকে খাইয়ে দিব। আসাদ। জি বস। আশরাফুলকে বাংলাদেশে আসতে বল, আমি তুফানের লাশ দেখতে চাই। জি বস। নীল তার বাইকে বসে আছে। সিগারেট টেনে যাচ্ছে একটার পর একটা। ভাইয়া, কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। ডেভিড বেশি বাড়াবাড়ি করলে তাকে একেবারে শেষ করে দিব। না, এত তাড়া কিসের? আগে খেলতে দে 1-2 গেমটা। বুঝলাম না ভাই। পরে সব বুঝতে পারবি। হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। নাম্বার দেখে নীল তাড়াতাড়ি করে রিসিভ করে। ওয়েলকাম মিস্টার তুফান। চিন্তিত নাকি? ডেভিড চিন্তা দিয়েছে নাকি? তুই কে বলতো? কেন এমন করছিস আমার সাথে? নিজের জীবনটার কথা ভাবতে পারিস না? কেন এই ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছিস? আমার জীবনের কথা ভেবে আমার জীবনের কথা ভেবে কি করব? তুই তোর জীবনের কথা ভাব। দেখ কি করি। গেম স্টার্ট হয়েছে মাত্র। খেলা জমবে রে। আর ছবির কথা বলছিস, এটা রহস্যের খাতায় লিখে রাখ। নীল মুচকি হেসেই বলে। ওকে, লিখে রাখলাম। আর কি বললি তুই? খেলবি? তাও আমার সাথে গেম? হাসি পেল রে। তুই লিস্ট হয়ে গেলি রে। এই দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও তোকে খুঁজে বের করবোই আমি। চেষ্টা চালিয়ে যা। গুড বাই। মেয়েটা কল কেটে দেয়। নীল এবার একটু চিন্তায় পড়ে যায়। মেয়েটা কি করতে চাচ্ছে? সবচেয়ে বড় কথা, আমার সাথে তার কিসের শত্রুতা সেটাই খুঁজে পাচ্ছি না। ভাই, কি হয়েছে? কে কল দিয়েছে? তোরা বাসায় চলে যা, আমি ক্লাবে যাব। আর সময় হলে সব জানতে পারবি। ওকে ভাইয়া। ফারদিন আলম চলে যান। নীল বাইকে উঠে চলে যেতে চাইলে কেউ তাকে পিছন থেকে ডাক দেয়। নীল পিছনে তাকাতেই দেখে সেই রাতের মেয়েটা নীলাদ্রি। নীল বাইক থেকে আবার পা নামিয়ে বসে। মেয়েটার কাছে এসে বলল। কেমন আছেন? ভালো, আপনি? ভালো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে চিন্তিত। না, আপনি এই সময়? না, বাসা থেকে বের হই না। আজকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই আসা আর কি। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। চলেন। কোথায় যাব? আসেন আমার সাথে। নীল নীলাদ্রির সাথে যায়। একটু যেতেই দেখে ফুচকার দোকান। নীল বুঝতে পারে নীলাদ্রি ফুচকা খাওয়ার জন্য নিয়ে আসছে। নীলাদ্রি বলে। আজকে ফুচকা খাবো। আপনি খান, আমি এসব খাই না। আপনি না খেলে আমিও খাবো না। এমন ভাব দেখাচ্ছে মনে হয় আমি তার প্রেমিক। কি হলো, কি ভাবেন? কিছু না। মামা 2 প্লেট ফুচকা দেন তো। একটু পরে 2 প্লেট ফুচকা দেয়। নীল মুখে না নিয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে ফুচকা মুখে দিচ্ছে। সত্যি মেয়েরা ফুচকা খাওয়ার সময় খুব সুন্দর লাগে। যে তার প্রিয় মানুষকে নিয়ে ফুচকা খায় সে জানে তার প্রিয় মানুষকে কত সুন্দর লাগে ফুচকা খাওয়ার সময়। নীল খাচ্ছে না দেখে নীলাদ্রি বলে। কি হলো, খাচ্ছে না কেন? কই, খাচ্ছি তো। আমার জীবনে ভালোবাসা নাই। কোনো গ্যাংস্টার জীবনে ভালোবাসা থাকে না, তারা মৃত্যুর মুখে থাকে।
কখন কোন দিক থেকে গুলি এসে বুকে লেগে মরা লাশটা মাটিতে পড়ে থাকবে বলা যায় না। তাই ভালোবাসা নামক জিনিসটা গ্যাংস্টারের জীবনে থাকে না। আমি আর খেতে পারবো না। মাত্র এইটুকু খেয়েই আর খাবেন না? ওকে, দাঁড়ান বিলটা দিয়ে আসি। না, আমি বিল দিয়ে দিচ্ছি, আপনার দিতে হবে না। চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। চলেন। নীল নীলাদ্রিকে নিয়ে বাইকে ওঠে। নীলাদ্রিকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে ক্লাবে। রাত 10:12। নীল বসে আছে ক্লাবে, সিগারেট হাতে। 4-5টা নাচে গানে ভরে উঠেছে। নীল উঠে বাইরে এসে বাইক চালাতে থাকে বাসার উদ্দেশ্যে। একটু যেতেই সামনে কিছু ছেলে পেলে রাস্তা ব্লক করে তার বাইকটা আটকায়। নীল বাইক থেকে নেমেই বলে, কি হয়েছে ভাই, রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন কেন? তোর জানটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি রে। নীল মুচকি হাসে। এই হাসির কারণটা হয়তো তাদের জীবনটা কেড়ে নেওয়ার কারণ। তাই নাকি? এই কয়েকজনে আমার জীবন নিবি? আমরা আছি 11 জন, আর তুই একা, পুচকা একটা ছেলে। তোকে মারতে আমি একাই যথেষ্ট রে। নীল এবার জোরে হেসে ওঠে। তারা নীলের কাছে এসে হাসি দেখে একটু ভয় পায়। কি রে, আয়, মারবি না আমাকে? প্রথম ছেলেটা হকি স্টিক নিয়ে নীলের সামনে এসে বাড়ি দিতে চাপে। এই মুহূর্তে নীল গড়িয়ে তার বুকে একটা লাথি মারে। ছেলেটা ছিটকে পড়ে যায়। সাথে থাকা ছেলেগুলো 4 কদম পিছিয়ে যায়। প্রথম ছেলেটা মাটি থেকে উঠিয়েই বলে, এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে মাটিতে পুঁতে ফেল। সবগুলো ছেলে যায় নীলকে মারার জন্য। নীল পিছন থেকে 9mm কেলারের 2টা পিস্তল 2 হাতে নেয়। ডিরেক্ট সব কয়টাকে কপাল বরাবর গুলি করে দেয়। সব কয়টার লাশ পড়ে যায়। বেঁচে আছে শুধু প্রথম ছেলেটা। নীল বলে, কি রে, আয়, মারবি না আমাকে? ছেলেটা নীলের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আমার জীবনটা ভিক্ষা দিন, আমি এই জীবনে এই ভুল করবো না প্লিজ। নীল মুচকি হেসেই বলে, কে পাঠিয়েছে তোদের? ভাই আমি বলতে পারবো না, বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর এখন আমাকে না বললে আমি তোকে মেরে ফেলবো। ভাই মাফ করে দিন, আর এমনটা করবো না। নীল ছেলেটার পায়ে গুলি করে। ছেলেটা চিৎকার করে বলে, বলছি ভাই বলছি, আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে। বল। ডেভিড, ডেভিড ভাই পাঠিয়েছে আমাকে আপনাকে মারার জন্য। নীল হেসেই বলে, আমাকে মারার সাহস এই পৃথিবীতে কারোর হয় নাই। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারার মতো মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই রে। ছেলেটা তুফান নাম শুনে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। তার গলা শুকিয়ে যায়। ভাই এবারের মতন মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। এই তুফানকে যে মারার চেষ্টা করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। উপরে ভালো থাকিস। এটা বলেই নীল তার কপাল বরাবর গুলি করে। ছেলেটার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। নীল মুচকি হেসে বাইকে বসে ফুল স্পিডে বাইক চালিয়ে তার বড় বাসার দিকে চলে আসে। ফ্রেশ হয়ে বিছনায় বসতেই নীলের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার এখনও সিম কোম্পানিতে তৈরি হয় নাই। এই নাম্বারে কোনো ক্লো পাইনি। এটা কিভাবে সম্ভব? তাহলে এই নাম্বার থেকে কল আসে কিভাবে? ভাই এটা হয়তো নেট কানেকশন নাম্বারে থেকে দিতে পারে, যা বুঝেছি আমি। ওকে, চেষ্টা চালিয়ে যা তুই। কোনো কিছু পেলে আমাকে সাথে সাথে জানাবি। জি ভাই। নীল ফোন কেটে দেয়। ভাবনায় পড়ে যায়। এটা কিভাবে সম্ভব? একটা নাম্বার দিয়ে SMS-ও আসে, কলও আসে, তাহলে সেই নাম্বারটা কোম্পানিতেই নেই? দূর, মাথা ব্যথা হয়ে যাবে আমার সব ভাবতে ভাবতে। সে কি চায় আমার কাছে? তার কি ক্ষতি করেছে আমি? আমার পিছু নিয়েছে কেন সে? আমার সাথে তার কিসের এত শত্রুতা? সে যাই হোক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। এই তুফানের সাথে যে লাগতে আসে তার মৃত্যু নিশ্চিত। একবার সামনে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব শালির বাচ্চাকে। বস, তুফান সবগুলাকে মেরে ফেলেছে, একটাও বাঁচতে পারে নাই। রাস্তার কুকুরগুলা সেই লাশগুলাকে উধাও করে ফেলছে, একজনের লাশও পাওয়া যায় নাই। তুফানকে এভাবে কিছু করা যাবে না, তাকে মারতে হলে মাথা খাটিয়ে মারতে হবে, ঠান্ডা মাথায় প্ল্যান করে তাকে মারতে হবে। আর আশরাফুল কি বলেছে, সে কবে বাংলাদেশে আসবে? বস, 3 দিন পরে আসবে ছোট সাহেব। ওকে আসুক আমার ছেলে, পরে তুফানের মৃত্যু আমি আমার নিজের হাতে দিব। আমার ভাইকে মারার প্রতিশোধ আমি নিজ হাতে নিব। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছে আমার ভাইয়ের কাছ থেকে। 10 কোটি টাকার বদলে আমি তার কাছ থেকে তার জীবনটা কেড়ে নিব। বস, ছবিগুলা যে পাঠিয়েছে সে কে? আপনি তাকে চিনেন? না, আমি তাকে চিনি না, কিন্তু সে ভালো কাজ করেছে। আমাকে ছবিগুলো না পাঠালেও আমি বুঝতে পারতাম না আমার ভাইকে তুফান মেরেছে। ঠিক বলেছেন বস, কিন্তু সেই কে বস? সে কিভাবে ছবিগুলা তুলেছে? আর আপনাকেই বা কিভাবে চিনে? আমার মনে হয়
তুফানের সাথে তার শত্রুতা আছে, না হলে সে তার ছবিগুলা আপনার কাছে পাঠাবে কেন? যেই কোনো একটা শত্রুতা আছে তাদের মাঝে। আমিও তাই ভাবছি, সে আমাকে কিভাবে চিনে। আমার শুধু তুফানকে চাই, তার লাশটা আমি দেখতে চাই। আমি এই দুনিয়া একা হয়ে গেলাম, আমার কেউ নেই। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা যায়, আর একজন ছিল, তাকেও মেরে ফেলা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুফান, তুই অপেক্ষা কর, খুবই শীঘ্রই দেখা হচ্ছে তোর সাথে। সেদিন হয়তো তুই মরে যাবি, আর আমি তোর মরা দেখে আনন্দ নিব। হা হা হা। সবচেয়ে আপন মানুষ ফ্যামিলিতে বাবা মা, আর তারাই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কিসের জীবন? মা ডাকার মতো কেউ নেই। এতিমের খাতায় নাম দিতে হয়েছে এক অমানুষের কারণে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। এক অমানুষের কারণে আজ আমার মাকে আমি হারিয়েছি, পাইনি আমার মায়ের আদর। যখন আমার মায়ের কথা মনে হয় খুব কষ্ট হয়। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো নেই মা। ওপরে হাসি খুশি, ভিতরটা কান্নায় ভরে থাকে সব সময়। মানুষ প্রেম ভালোবাসার কষ্ট পেয়ে রাতের পর রাত কান্না করে বালিশ ভেজায়, আর আমি তোমার জন্য কান্না করে বালিশ ভেজাই মা। রাত 2:47। নীল ঘরে বসে বসে তার মায়ের ছবির সাথে কথা বলে। চোখের পানি মুছে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট নেই। বিছানা থেকে উঠে মেয়ের সিপের ভিতর থেকে 3টা প্যাকেট সিগারেট নিয়ে আবার বসে খাটে। সিগারেট জ্বালাতে যাবে এমন সময় নীলের ফোনটা বেজে ওঠে। নীল নাম্বারটা দেখে মুচকি হাসে, রিসিভ করতেই ওপাশ থেকে বলে, খুব বড় গেমার হয়ে গেছিস তুই, তাই না? আমার ভাইকে মেরে তুই খুব বড় একটা ভুল করেছিস। এর ফল খুবই ভয়াবহ হবে রে। তুই কি মনে করছিস আমি কিছুই বলবো না? তুই ভালো করেই জানিস এই ডেভিড কি করতে পারে। আজারা পেশাল পড়ার জন্য কল দিয়েছিস নাকি? পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে তুই ভালো করে জানিস ডিব্বার বাচ্চা। আমার সাথে লাগতে আসিস না, আগুনে পা রাখতে যাইস না, পা সহ শরীরটা পুরো ছাই হয়ে যাবে। নীল রেগে কলটা কেটে দেয়। সকাল 11টা। আমার কি হয়েছে? আমি সারাদিন ওই ছেলেটার কথা ভাবি কেন? নাকি প্রেমে টেমে পড়ে গেলাম? ফোনও দিতে পারতেছি না, নাম্বারও নিয়েছি, বলেছি কল দিব, পরে আর দেইনি। নীলাদ্রি এইসব কথা নিজেই বলে, আবার হাত দিয়ে মুখ ঢেকে রাখে। কথাই আছে না, লজ্জায় নারীর ভূষণ। নিজে বলছে, আবার নিজেই লজ্জা পাচ্ছে। হয়তো নীলাদ্রির মনে নীলকে নিয়ে ভাবা হচ্ছে। নীল বসে আছে সোফায়, সাথে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। নীল বলে, এতিমখানায় খাবার দিয়েছিস? হ্যাঁ ভাইয়া, দিয়েছি। নতুন কাপড় দিয়েছিস? ভাই দেওয়া হয় নাই, আজকে বিকালে দিব। আর তোমাকেও সাথে যেতে হবে। ওকে, যাব। বিকাল 5টা। নীল ফারদিন আলম এতিমখানায় যায়। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়ে চলে আসার সময় নীলাদ্রির সাথে দেখা। নীলাদ্রি বলে, কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। এখানে কেন? এতিমখানায় বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়েছি। এটা আমারই এতিমখানা। মা মরে যাওয়ার পর এই এতিমখানাটা নিয়েছি। অনেক ভালো। এরা দুজন কে? আমার ভাই। এই তোরা চলে যা, আমি পরে আসছি। ওকে ভাইয়া। ফারদিন আলম চলে যায়। নীল ফারদিন আলমকে নিজের ভাইয়ের মতো করে দেখে, কোনো কিছু কষ্ট হতে দেয় না। নীলাদ্রি বলে, চলেন সামনে যাই। চলেন, আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর থেকে বেশি কিছু হওয়া যায় না আমাদের মাঝে? বুঝলাম না, কিছু বললেন? না, কিছু বলি নাই। সেদিন তারা অনেক ঘোরাঘুরি করে। নীলাদ্রিকে বাসায় দিয়ে নীল রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সময় তখন রাত 9টা। নীলের হাতে সিগারেট, একটু পরপর সিগারেট টান দিচ্ছে। ল্যাম্পোস্টের আলোতে পুরো রাস্তাটা আলোকিত হয়ে আছে। নিরিবিলি রাস্তাটা, এই শহরটা অন্যরকম। সন্ধ্যার পরে যে যার ঘরে বসে থাকে, হলেও বাহিরে বের হয় না। আছে ছিনতাইকারী, আছে চোর, আছে ডাকাত, আছে সন্ত্রাসী। এই শহরটা ভয়ে পরিণত হয়েছে। যার পাওয়ার বেশি সে এই শহরের রাজা। নিচু হয়ে হাঁটলে মানুষ গায়ে চাপ দিয়ে আরও নিচু করে দেয়। যত মাথা উঁচু করে চলা যায় ততই ভালো। মানুষকে তেল মারলে তার লেভেল উপরে উঠবে। নীল এইসব কথা ভাবতে ভাবতে চলে আসে উত্তরের পাশে আসতেই 4জন ছেলে তাকে আটকায়। সাথে কি আছে বের কর, নাহলে মেরে ফেলবো। নীল দেখে সবগুলো ছেলের হাতে চাকু, যাকে বলা হয় বড়খোর। নীল মুচকি হাসে। ছেলেগুলো নীলের মুচকি হেসে দেখে অবাক হয়। প্রথম ছেলেটা বলে, কিরে, তুই হাসছিস কেন? এই প্রথম দেখলাম কাউকে মেরে ফেলার কথা বললে হাসে। তোকে দেখে বোঝা যায় না তুই সাধারণ মানুষ।
নীল এবার জুড়ে হেসে দেয়। এই হাসি দেখে ছেলেগুলো ভয় পায়, তবু তারা ছাড়ার পাত্র না। দেখ, হাসবি না, সাথে কি আছে দিয়ে চলে যা, তোকে কিছুই করব না। আমাকে কিছু করার আগে তাদের জীবনের কথা একটাবার চিন্তা করিস। আমার শহরে ছিনতাই করছিস, একটাবার ভাবলি না এটা কার শহর? এই শহরে রাজত্ব করে কে? এই, তুই কে রে? বেশ বড় বড় কথা বলছিস। এতক্ষণ কিছুই বলি নাই, ভালো করে বলছি, সাথে কি আছে দিয়ে চলে যা। নীল পিছন থেকে হাত দিয়ে কোমরের দুই সাইড থেকে দুইটা পিস্তল বের করে বলে, নে ভাই, আমার কাছে এই দুইটা জিনিসই আছে, নিয়ে যা। ছেলেগুলো বড় করে ঢোক গিলে চোখ বড় করে তাকায় নীলের দিকে। নীল বলে, কি রে, নে, নিয়ে চলে যা, তবু আমাকে মারিস না। ভাই নে, নিয়ে চলে যা। ছেলেগুলো নীলের পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দিন আমাদেরকে, আমরা চিনতে পারি নাই। ভাই আমাদের জীবন ভিক্ষা দিন, এই জীবনে ছিনতাই করব না, প্লিজ ভাই মাফ করে দিন। এই তুফান কাউকে মাফ করে না। যে এই তুফানের সাথে গলা উঁচু করে কথা বলে, মারার হুমকি দেয়, তাকে কখনো এই তুফান বাঁচিয়ে রাখে না। তোরাও বাঁচতে পারবি না। উপরে ভালো থাকিস, গুড বাই। বলে 4টা বুলেট 4 জনের মাথায় ভরে দেয়। 4 জনের লাশ পড়ে থাকে রাস্তায়। নীল শুনতে পায় একটু দূরে কুকুরের ডাক। ভালোই হলো, কুকুরের খাবার জোগাড় হয়ে গেছে। নীল সেখান থেকে চলে আসে বাসায়, এসে বিছনায় গালিয়ে দেয়, সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। রাত 2টা। নীলের ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, হাই তুফান, ঠান্ডা মাথার গেমার। কেন কল দিছিস তুই? আর তুই কে? হ্যাঁ, মানুষের বাচ্চা হলে সামনে এসে কথা বল, দেখি কত বুকের পাটা তোর। আরে এত অস্থির হচ্ছিস কেন? কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। অপেক্ষা কর, শীঘ্রই দেখা হবে। ডেভিডের সাথে তোর কিসের সম্পর্ক? ছবিগুলো কেন নিয়েছিস? এটা ছোট একটা গেম খেললাম তোর সাথে। নীলের ঠোঁটে মুচকি হাসি। নীল বলে, তাই নাকি? ছোট গেম? তাই নাকি? ছোট গেমও খেলতে পারিস তুই? এই তুফানের সম্পর্কে তুই ভালো করে জানিস কি করতে পারি আমি। তুই বাংলাদেশের যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আর যেদিন তোকে খুঁজে পাবো, মনে রাখিস সেদিন তোর শেষ দিন। চেষ্টা চালিয়ে যা। গুড নাইট মিস্টার তুফান। মেয়েটা কল কেটে দেয়। নীল চিন্তায় পড়ে যায়, ডেভিলের সাথে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে, আর ডেভিল এবার তাকে কি করে চিনে। ঘুম চড়া মাথাটা আওলা হয়ে যাবে মনে হচ্ছে, ভেবে পাচ্ছে না কি হচ্ছে তার সাথে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সকাল 9টা। নীল বসে আছে মিনিস্টারের পাশে, পাশে দাঁড়িয়ে আছে ফারদিন আলম। আমাকে একটু হেল্প করেন তুফান ভাই। সিটি কলেজের ভিপি আমার টেন্ডারটা নিতে চাচ্ছে। এই টেন্ডার নিয়ে গেলে আমাকে পথে বসতে হবে। তোকে হেল্প করতে পারি, কারণ আমার বিপদের সময় তুই আমার পাশে ছিলে। যে আমার উপকার করে আমি তার উপকার করি। আলম, হ্যাঁ ভাই বলো। ওই বিপির বাচ্চাটাকে ঠিক করে দিবি। বেশি পাকনামি করলে উপরে পাঠিয়ে দিবি। ভাই কি বলো যে আপনাকে ধন্যবাদ দিব? দেখ মিনিস্টার, তুই হয়তো জানিস এই তুফান কারো কাছে ধন্যবাদ নেয় না, উল্টো ধন্যবাদ দেয়। জানি ভাই। আমি গেলাম, আর ফারদিন আলম কাজ শেষ করে বাসায় চলে যাবে। আমি রাতে আসবো না। ওকে ভাইয়া। নীল মিনিস্টারের বাসা থেকে বের হয়ে চলে যায় ক্লাবে। মাথায় যতক্ষণ মদের নেশা থাকে পুরনো স্মৃতি ভুলে থাকি। মানুষ ভালোবাসে ভালো কিছু, আর আমি ভালোবাসি মদকে, যেটা আমার অতীত ভুলে থাকতে সাহায্য করে। এটাই আমার বন্ধু, এটাই আমার ভালোবাসা। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আর কে তোরা? দেখ ছেড়ে দে বলছি। শালা বিপির বাচ্চা, বেশি বেড়ে গেছিস তুই, তাই না? কে তোরা? আমাকে এখানে নিয়ে কেন আসছিস? তোর জানটা নেওয়ার জন্য নিয়ে আসছি। আমার অপরাধ কি? কেন আমাকে মারতে চাও তোমরা? শালা মরার কথা শুনে মুখ দিয়ে তুমি বের হয়, এতক্ষণ তুই করে বলছিস। আমাকে মেরো না প্লিজ, কি অপরাধ আমার বলো? মিনিস্টারের টেন্ডার নিতে চাস কেন? জানিস না মিনিস্টার তুফানের ভাইয়ের লোক? অনেক পাওয়ার হয়েছে তোর, তাই না? আজকে পাওয়ার বের করবে তোর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই মিনিস্টার তুফান ভাইয়ের লোক। ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দিন। আর কখনো রাজনীতির টেন্ডার নিয়ে ঝামেলা করব না। তুই আজকের পর থেকে রাজনীতি করবি না। কলেজের বিপির মতো থাকবি। কলেজের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবি। ঠিক আছে ভাই।
বিপি দৌড়ে পালায়। এটা দেখে ফারদিন আর আলম হেসে চলে আসে বাসায়। রাত 10:23। ডান হাতে মদের বোতল, বাম হাতে সিগারেট। সিগারেট টান দিচ্ছে আর ধোঁয়া উপরে ছেড়ে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটাও আজকে নাই, হয়তো কারেন্ট নেই, কিন্তু চাঁদটা উঠেছে। চাঁদের আলোটা বেশ আলোকিত করেছে চারপাশটা। হঠাৎ নীলের কানে পাশ দিয়ে পিস্তলের একটা বুলেট যায়। নীলের কানে বুলেটের গরম বাতাসটা লাগে। নীল ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে 7 জন লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজনের হাতে পিস্তল আর 6 জনের হাতে বড় বড় ছুরি। নীল তার কোমরে হাত দিবে পিস্তলের জন্য। এক মুহূর্তে সামনে থেকে গুলি চালায়। নীল নিচু হয়ে যায়, বুলেট উপর দিয়ে চলে যায়। নীল এক হাত দিয়ে একটা পিস্তল কোমর থেকে নিয়ে গুলি করে সামনের দিকে। পিস্তলের ফুল 6টা গুলি 6 জনের বুক বরাবর শুট করে নীল। সাথে সাথে সেই 6 জন মাটিতে লুটিয়ে পড়ে যায়। ও কজন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু পারে না। নীল যায় বাম পাশের গলিতে, আর সেই লোকটা বাম পাশের গলিতেই হুঁচুট খেয়ে পড়ে যায়। নীল তার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা নীলের পা থেকে মাথা পর্যন্ত দেখে। নীল বাম হাত দিয়ে কোমরের বাম পাশে পিস্তলটা হাতে নিয়েই বলে, কে তোরা? আর আমাকে মারার চেষ্টা করেছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? আমি বলবো না। ভালো করে বল, বলছি কে পাঠিয়েছে। আমি বলতে পারবো না। নীল লোকটার হাঁটুর উপর একটা গুলি করে। লোকটা চিৎকার দিয়ে ওঠে, বল কে পাঠিয়েছে। ভাই আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে। ম্যাডাম হঠাৎ একটা গুলি এসে লোকটার মাথার পিছনে লাগে। নীল সামনে তাকিয়ে দেখে একটা বাইক ফুল স্পিড চলে যাচ্ছে। কে হতে পারে? আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সে কি করে বা জানে? আর এত দূর থেকে গুলিটা কপালে এসে লাগলো। এটা প্রশিক্ষণ ছাড়া আর তো সম্ভব না। তাহলে সে কি প্রশিক্ষণপ্রাপ্ত কেউ? আর আমাকেই বা কেন মারতে চায়? আমার সাথে কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। সাবধান হতে হবে আমাকে। আর কে আমার সাথে এমনটা করতে পারে এটা বের করতেই হবে। নীল চাইলেও কিছু করতে পারে না। নীল সেখান থেকে তার ছোট্ট বাসায় চলে আসে। এটা চৌকিতে বসতেই নীলের ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এবারের যাত্রায় বেঁচে গেলে ভালো করে শুনে রাখ, সামনের যাত্রায় আর বেঁচে থাকবি না। ও, তোর কাজ এটা? তুই মেয়ে হয়ে এটা কেন করছিস? আমার সাথে তোর কিসের এত শত্রুতা? দেখ, ভালো করে বলি, আমার সাথে লাগতে আসিস না। তোকে যদি পাই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে তুই আমার কিছুই করতে পারবি না। একটা কথা মনে রাখিস, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না তুফান। অপেক্ষা কর, তোর মৃত্যুটা খুব শীঘ্রই হবে। নীল মুচকি হেসে বলে, ওকে, অপেক্ষায় আছি। মেয়েটা ফোন কেটে দেয়। তার প্রিয় মানুষকে আমি কিনে নিয়েছি মানে কি বলো মেয়েটা? উফ, মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারতেছি না। বুঝেছি, ঠান্ডা মাথায় গেম শুরু করতে হবে। আর সে আমার সাথে গেম খেলে যাচ্ছে। আর না, এবার শুরু হবে আমার গেম খেলা। তুফান, তোর জীবনটাই আমি বরবাদ করে দিব। আপন হারানোর কষ্টটা খুব মারাত্মক রে। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিস, তার শাস্তি তোকে পেতে হবে। আর সেই শাস্তিটা হবে তোর মৃত্যু। সেই দিনটার আর বেশি দেরি নেই। সকালবেলা, সকাল 9:29। নীল ঘুমিয়ে আছে তার ছোট্ট ঘরে। বাহিরে অনেক চিল্লাচিল্লির জন্য নীল ঘুমাতেই পারছে না। নীল ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে প্রথম দিনে সেই 3 জন পথ শিশু আজও খাবার নিয়ে ঝগড়া করছে। এই তোরা আমার খাবার নিচ্ছিস কেন? দেখ, আমি সারাদিন খুব কষ্ট করে টাকা পেয়ে খাবারগুলো কিনেছি, তোরা নিয়ে গেলে আমি খাবো কি? তোর খেতে হবে না, তুই সারাদিন আমাদের থেকে বেশি টাকা পাস। এই খাবারগুলো আমাদের দুজনকে দে, আমরা আজকে টাকা কম পাইছি। আমরা মিলেমিশে খাই, জোর করে নিচ্ছিস কেন? নীল এইসব দেখে বাইরে এসে তাদেরকে বলে, কি রে, তোদেরকে বলছিলাম না খাবার নিয়ে ঝগড়া করবি না, মিলেমিশে খাবার খাবি, তাও আবার ঝগড়া করছিস কেন? ভাইয়া, তুমি ওই দিন বলেছো মিলেমিশে খেতে, কিন্তু তারা মিলেমিশে খেতে চায় না। দেখো, আমার থেকে খাবারগুলো জোর করে নিয়ে যাচ্ছে প্রতিদিন এমন করে আমার সাথে। আয় আমার সাথে। কোথায় যাব ভাইয়া? চল, গেলেই বুঝতে পারবি। নীল তাদেরকে নিয়ে ছোট্ট ঘরে যায়। সেখানে গিয়ে নীল কাপড় গায়ে দিয়ে বের হয় হোটেলে যাবে তাদেরকে নিয়ে। সামনে হোটেলে গিয়ে তাদেরকে পেট ভরে খাওয়ায়। তারা খেয়ে বলে, ভাইয়া তুমি খাবে না? হ্যাঁ, আমি পরে খাবো। ভাইয়া তুমি কি ওই ছোট ঘরেই থাকো? মাঝে মাঝে থাকি। ভাইয়া, সেদিন দেখলাম তোমার গায়ে কাপড়ে অনেক ময়লা, আজকে তো দেখি খুব দামি কাপড় পরেছো। এটা তোরা বুঝবি না। আর শোন, যা, আবার দেখা হলে তোদেরকে খাওয়াবো।
এখন যা, কেউ কারোর সাথে ঝগড়া করবি না বলে দিলাম। আচ্ছা ভাইয়া। নীল হোটেল থেকে বের হয়ে রাস্তায় আসতে সামনে নীলাদ্রিকে নীল দেখে খুশি হয়। সামনে গিয়ে বলে, এখানে কেন? না, ওই যে ওদেরকে খাওয়াইছি, প্রতিদিন খাবার নিয়ে ঝগড়া করে, তাই আজকে খাওয়াইছি পেট ভরে। অনেক ভালো করেছেন। আপনি এই সময় এখানে কেন? পার্লারে গিয়েছিলাম, হঠাৎ দেখা হয়ে গেল আপনার সাথে। ভালো হলো। চলেন, আজকে আমি আপনাকে ফুচকা খাওয়াবো। নীলাদ্রি খুশি হয়েই বলে। চলেন। এইভাবে নীলাদ্রির সাথে চলতে চলতে নীলাদ্রির উপর দুর্বল হয়ে পড়ে। নীলাদ্রিও নীলের উপর আগে থেকেই দুর্বল, এখন তারা দুজন দুজনকে তুমি করেই বলে। হঠাৎ একদিন নীলাদ্রি নীলকে রাত 11টায় কল দিয়ে বলে, নীল, তোমাকে আমার কিছু বলার ছিল। বলো। ফোনে বলতে পারবো না। তাহলে কিভাবে বলবো? দেখা করো আমার সাথে। কোথায় বলো? কাল বিকাল 5টায় শাপলা চত্বরের পাশে একটা কফি শপ আছে, ওইখানে দেখা করব। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। নীল কল কাটতেই আবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে আলম কল দিয়েছে। হ্যাঁ বল। ভাইয়া তুমি কোথায়? কি হয়েছে, তোর গলায় এমন শোনা যাচ্ছে কেন? ভাইয়া ফারদিনকে গুলি করেছে, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। নীল এসব শুনে হতভম্ব হয়ে যায়। কোন হাসপাতালে নিয়ে যাচ্ছিস বল? ভাইয়া জেনারেল হাসপাতালে চলে আসো তাড়াতাড়ি। আমি এখনই আসছি। নীল তাড়াহুড়ো করে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আলম বাইরে বসে কান্না করতেছে। নীল তার কাছে যায়। ভাই ফারদিনকে তারা গুলি করেছে, ভাই একটা কিছু করো। কে করেছে গুলি, খুলে বল। ভাই ডেভিডের ছেলে আসছে বাংলাদেশে, আমি আর ফারদিন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, হঠাৎ ফারদিন বলে, আলম, দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আয়, আমি এখানে আছি। পরে আমি পানির জন্য যাই দোকানে, দোকান থেকে পানি এনে দেখি ফারদিন রাস্তায় পড়ে আছে। একটু দূরেই দেখি ডেভিডের ছেলে আশরাফুল সাথে ছেলে পেলে নিয়ে চলে যাচ্ছে, হাতে পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে। আমি গিয়ে ফারদিনকে জিজ্ঞেস করি কি হয়েছে। পরে ফারদিন বলে, তোমাকে নাকি পাগলের মতো খুঁজছে আশরাফুল। তোমার কথা না বলতেই ফারদিনের পেটে গুলি করে চলে যায়। তারপর আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। ডেভিড, তোর ছেলে আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখবে না। তোর ছেলের মৃত্যুদিন চলে আসছে। আমার ভাইকে গুলি করার কারণে তোর ছেলের জানটা আমি নিয়ে নিব। তোর ভাইকে উপরে পাঠিয়েছি, এখন তোর ছেলেকে পাঠাবো। আলম। ভাইয়া বলো। ডক্টর কি বলছে? ভাইয়া অপারেশন হচ্ছে। তুই এই রাত ফারদিনের সাথে থাকবি, আমি যাই কাজটা শেষ করে আসি। ভাইয়া কুত্তার বাচ্চা যেন বাঁচতে না পারে, তার কপাল বরাবর গুলি করবা। আমার ভাইকে যে মারার চেষ্টা করে তার মৃত্যু নিশ্চিত। নীল হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় কালো টুপি, কোমরে দুই পাশে দুইটা পিস্তল গুজে পিছনে তরোয়ারি নিয়ে বাইক নিয়ে বের হয় ডেভিডের বাসায়। বাইক স্পিড বাড়িয়ে চলে যায় ডেভিডের বাসার নিচে। ডেভিডের বাসার নিচে গাইড দাঁড়িয়ে আছে। নীল সোজা গেটে চলে যায়। এই, তুই কে? হুট করে ভিতরে যাচ্ছিস কেন? দেখবি আমি কে? নীল এই কথা বলে পিছন থেকে তলোয়ার বের করে এক কোপে ছেলেটার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে। সাথে থাকা গার্ডগুলো 5 কদম পিছিয়ে যায়। নীল বলে, কেউ যদি আমার সামনে আসার চেষ্টা করিস তোদের অবস্থাও এমন হবে। নীল এটা বলে কোমর থেকে পিস্তলটা বের করে গেটের তালায় একটা গুলি করে। পিস্তল আবার কোমরে গুজে ভিতরের দিকে পা বাড়ায়। ভিতরে গিয়ে দেখে চারপাশটা পুরো অন্ধকার। হঠাৎ নীলের কানে ভেসে আসে কারো কথা। ওয়েলকাম তুফান, আমি জানতাম তুই আসবি, কারণ তোর ভাইকে আমি গুলি করেছি আর তুই আসছিস আমাকে মারতে। তুই তো খুব বড় মাপের খেলোয়াড় রে। তুই আমার চাচ্চুকে মেরেছিস, তোকে কিছুই বলি নাই। একটা কথা শুনে রাখ, আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। কুত্তার বাচ্চা, পারলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের পাটা। নীল তার পকেট থেকে ফোন বের করে লাইট জ্বালিয়ে দেখে সামনে বড় স্পিকারে সে কথাগুলো রেকর্ড করা হয়েছে। নীল জোরে হেসে দেয়। নীল স্পিকারের সামনে গিয়ে রেকর্ড চাপ দিয়ে আবার রেকর্ড করে দিয়ে যায়। যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, এই তুফানের সামনে এসে কথা বলিস, দেখি তোর কত বড় বুকের পাড়া। রেকর্ড করে অটো সেভ করে নীল বাসা থেকে বের হয়ে যায়। বাইকে বসে ফুল স্পিডে চলে যায় হাসপাতালে গিয়ে ফারদিনের রুমে গিয়ে দেখে আলম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারদিন পিট পিট করে চোখ খুলে দেখে নীল এসেছে। হ্যাঁ, তুমি আসছো, আমার পাশে বসো। নীল গিয়ে ফারদিনের পাশে বসে মায়ের পেটের
ভাইদের থেকেও বেশি আদর করে ফারদিন আলমকে নীল। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটাই বোঝে, পরেরটা কিভাবে মেরে খাবে সেই ধান্দায় বসে থাকে। এই দুনিয়ায় সবাই খারাপ, কেউ গোপনে আবার কেউ প্রকাশে। হালাল কিছু করতেই জানে না, বেহালালের জিনিসটা মানুষের চোখে পড়ে বেশি। কেউ নারীর নেশা, আবার কেউ টাকার নেশা। এই দুনিয়ার টাকার নেশা সবচেয়ে বেশি। বেহালাল টাকার দিকে সবাই চেয়ে থাকে, হালাল টাকার দিকে তাকাতে চায় না, কারণ হালাল টাকা তো কাজ করে নিতে হয়। সকাল 10টা। ফারদিন ঘুমিয়ে আছে, সাথে আলম বসে আছে নিচের চেয়ারে। নীল ডক্টরের সাথে কথা বলছে। ডাক্তার, আমার ভাইকে বাসায় নিয়ে যেতে চাই। দেখেন, এই অবস্থায় বাসা নেওয়াটা ঠিক হবে না, 3 দিন পরে নিয়ে যান। না, এখানে প্রবলেম হতে পারে। আজকে বাসায় নিয়ে যেতে চাই, আর যা লাগে সব দিয়ে দিবেন, সাথে লোক দিয়ে দিবেন। বাসায় ট্রিটমেন্ট হবে আমার ভাইয়ের। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। নীল ডক্টরের সাথে যায়, কিছু ঔষধ লিখে দেয়। সে ঔষধ নিয়ে ফারদিনের কেবিনে যায়। একটু পরে ফারদিনকে বাসায় নিয়ে যায়। বিকেল 5টা। কফি শপে বসে আছে নীল আর নীলাদ্রি। নীলাদ্রি কিছু বলে না, নীলও কিছু বলে না। ওয়েটার এসে বলে, স্যার কি দিব? নীলাদ্রি, কি খাবে? তেমন কিছু না, 1 কাপ কফি হলেই হবে। ওকে, এই 2 কাপ কফি। জি স্যার। ওয়েটার চলে যায়। নীলাদ্রি নীলের দিকে আর চোখে তাকায়, আর নীল বুঝতে পারে। একটু পরে ওয়েটার কফি নিয়ে আসে। এখন বলো, কেন রেখেছো? দেখো নীল, আমি সোজা কথা বলতে পছন্দ করি। কথা হচ্ছে, আমি যেই দিন তোমাকে প্রথম দেখি সেই দিনই তোমাকে আমার ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি নীল, প্লিজ ফিরিয়ে দিও না। নীল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এইসব ভালোবাসা যে নীলের জন্য না, সে তো অন্ধকার জগতের মানুষ। সেখানে মানুষ এবার চলে গেলে সহজে আসতে পারে না। মৃত্যুটা কখন হয় টের পাওয়া যায় না। গ্যাংস্টার জীবনে ভালোবাসার নামটা নাই। কি হলো নীল, কিছু বলছো না যে? দেখো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। হয়তো জানলে আমাকে ভালোবাসার কথা বলতে পারতে না, বন্ধুত্বটাও করতে না। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। প্লিজ, এমন কথা আমি শুনতে চাই না। প্লিজ নীল, আমি তোমার সম্পর্কে কিছুই জানতে চাই না। আমি তোমার হাত ধরে বাঁচতে চাই, প্লিজ নীল। অন্ধকার জগতের মানুষ আমি চাই না তুমি আমার জীবনে এসে নিজের জীবনটা নষ্ট করো। যেভাবে আসো সেভাবে থাকো, আমার থেকে ভালো মানুষ পাবে তুমি। অন্ধকার জীবন মানে? সেটা সময় হলে জানতে পারবে। এখন উঠি। নীল উঠে চলে যায়। নীলাদ্রি সেখানে বসে থাকে। নীলে যাওয়ার দিকে চেয়ে থাকে। আমার করেই ছাড়বো তোমাকে, যতই না করো আমাকেই ভালোবাসতে হবে। নীলাদ্রি এই কথাগুলো বলে সেখান থেকে বাসায় চলে যায়। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে অন্ধকার জগতের মানুষ, আমার জীবনে যে ভালোবাসাটা নাই। আমার সকাল শুরু হয় পিস্তলের গুলির শব্দে। চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার নিজের শত্রুরা আমাকে কিছু করতে না পারলে তোমাকে করবে, কারণ তুমি যে আমার দুর্বল জায়গা। আমার অন্ধকার জগতের কথা জানলে তুমি হয়তো আমাকে মেনে নিবে না। রাত 10টা। ফারদিনকে দেখতে মিনিস্টার আসছে, সাথে আরও অনেক মানুষ। নীল বসে আছে ফারদিনের পাশে। মিনিস্টার বলে, ভাই, এটা কে করেছে? কার এত বড় সাহস ভাই? ডেভিডের ছেলে আশরাফুল। সে আমার ভাইকে গুলি করেছে। তার মৃত্যু আমি খুব ভয়াবহভাবে দিব। ভাই, আপনি চিন্তা করবেন না, তার খোঁজ লাগাচ্ছি আমি। দরকার নেই, আমি খুঁজে নেব তাকে। আমার শিকারকে আমি নিজেই খুঁজে বের করব। বাপ ছেলেকে একই সাথে মাটিতে পুঁতে ফেলবো। ভাই, আপনি শান্ত হন, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। কি করে শান্ত হব বল? আমার ভাইকে মারার চেষ্টা করে। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানের ভাইকে মারার চেষ্টা করে। একটাকেও বাঁচিয়ে রাখবো না, সব কটাকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। সেদিন রাতে মিনিস্টার চলে যায় নীলের বাসা থেকে। ফারদিন আলম ঘুমিয়ে পড়ে। নীল তার রুমে পায়চারি করতে থাকে। হঠাৎ নীলের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল সেই অচেনা মেয়ের নাম্বার থেকে। মেসেজটা ছিল, বুঝেছিস, আপন কাউকে কেউ মারার চেষ্টা করলে কতটা কষ্ট লাগে? তার থেকেও বেশি কষ্ট লাগছে আমার যখন আমার সবচেয়ে আপন মানুষটাকে তুই মেরেছিস। আস্তে আস্তে তোর কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিব, পরে তোকে একেবারে শেষ করে দিব। নীল মেসেজটা পরে একটা চিন্তা করে। এই মেয়ের আপন মানুষকে আমি মেরেছি। কি বলে মেয়েটা? কিছুতেই বুঝতে পারছি না। তার মানে কি তার আপন মানুষকে মেরেছে, তাই সে আমাকে মেরে তার প্রতিশোধ নিতে চায়? কে মেয়েটা? খুঁজে বের করতেই হবে।
কেটে যায় 15 দিন। এর মাঝে ফারদিন সুস্থ হয়ে যায়। নীলের দিন কাটে চিন্তা করতে করতে। একটাই চিন্তা, সে অচেনা মানুষটাকে। বাবা, তুমি বললে তুফানকে এই দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেই। আরে এত তাড়া কিসের, নিজেই এসে আমার খাঁচায় ধরা দিবে। বাবা, কি বললা? কিছু বুঝলাম না। সব বুঝতে পারবি আস্তে আস্তে। ভাইয়া, আশরাফুলের খোঁজ পেয়েছি। সে তার বাবার সাথে নিউ ইয়র্কে থাকে। ফারদিনকে যেদিন গুলি করে সেই দিনই চলে যায় নিউ ইয়র্কে। 6 তারিখ বিকাল 5টায় বাংলাদেশে ফিরবে। ওকে, আমি একটু বাইরে গেলাম। ভাইয়া, তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করো। তোদের ভাই কি সেটা তোরা ভালো করে জানিস। আমার নাম শুনলে সবাই সাবধান হয়, সেই জায়গায় তোরা আমাকে বলছিস সাবধান হতে। ভাইয়া, এত কথা বলো কেন তুমি? এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে একটাবার ভাবছো? নীল দৌড়ে গিয়ে ফারদিন আলমকে জড়িয়ে ধরে। আমার কিচ্ছু হবে না, তোরা অযথাই টেনশন করছিস। আর তোরা থাকতে আমার কিছু হবে নাকি? নীল বের হয় তার বাসা থেকে, হেঁটে যাচ্ছে রাস্তার দিকে। নিচে চেয়ে হাঁটতে ব্যস্ত নীল। হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা লাগে। নীল উপরে তাকিয়ে দেখার আগেই মেয়েটা বলে, সরি ভাইয়া, দেখতে পাইনি, প্লিজ সরি। ওকে ঠিক আছে। আর আমার ধাক্কা লেগেছে, আপনি সরি বলছেন কেন? আমার একটু তাড়া আছে, আমি যাই। মেয়েটা চলে যায়। নীল আবার হাঁটা ধরে রাস্তার দিকে। হাঁটতে হাঁটতে চলে যায় ক্লাবে। রাত 10:56। রাস্তাটা ল্যাম্পপোস্টের আলোতে ভরে উঠেছে। চারপাশটা খুব আলোকিত, হালকা বাতাস, রাতের পোকার ডাক কানে ভেসে আসছে। গলির দেয়ালের নিচে ছোট্ট ছোট্ট ঘাস, সেই ঘাসের উপরে নিচে জোনাকি পোকা আলো করে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোর মাঝে সিগারেটের ধোঁয়াটাও এতটা মিশিয়ে যায় না, এক জায়গায় জমে থাকে। শীতের রাত, কুয়াশার মাঝেও সিগারেটের ধোঁয়াটা জমে থাকে। নীল ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটে, মুখে সিগারেট টেনেই যাচ্ছে। চোখ দিয়ে চারপাশটা দেখে, মনে হচ্ছে চারপাশটা আরও বেশি আলোকিত হয়েছে। হঠাৎ গাড়ির হর্ন বাজে। নীল ভালো করে তাকে দেখে সামনে 3 থেকে 4টে গাড়ি। সেই গাড়ির লাইটের আলোতেই চারপাশটা আরো আলোকিত করেছে। নীল জায়গায় দাঁড়িয়ে যায়। সে ড্রাঙ্ক অবস্থায় বুঝে তার সাথে কিছু হতে চলেছে। তাও নীলের কোনো মাথা ব্যথা নেই। কার মৃত্যু কখন হয় সেটা একমাত্র উপরওয়ালা জানে, আর কার মৃত্যু কীভাবে হয় সেটা উপরওয়ালা জানে। ওয়েলকাম তুফান। আশরাফুল, তুই? কিরে, অবাক হইলে মনে হচ্ছে? অবাক আমি? তুই তো নিউ ইয়র্কে চলে গেলি, আসার কথা 6 তারিখ। 2 দিন আগেই চলে আসলে, আবার আমার সামনে দাঁড়িয়ে আছিস। বাহ, তুই তো দেখি সব খোঁজ খবর রাখিস। এটাই গেম, বুঝলে? খবরটা আমরা দিয়েছি যে 6 তারিখ বাংলাদেশে যাব, কিন্তু রাত শেষ হওয়ার আগেই চলে আসছি। এটাই গেম। একটা কথা মনে রাখিস, বাপের উপরেও বাপ থাকে। নীল মুচকে হাসে। এই হাসিটা খুব ভয়ানক একটা হাসি। আশরাফুল নীলের হাসি দেখে বুঝে সে কিছু একটা করেছে। গেমের মাস্টারের সাথে তুই গেম খেলিস? আহা, গেমের মাস্টারের সাথে তুই গেম খেলিস? তোর তো খুব সাহস রে। তুই কি, তোর মতো 100 জন আসলেও এই তুফানের কিছুই করতে পারবি না? দেখা যাক কে কাকে কি করতে পারে। এই যা তো, তাকে বুঝিয়ে দে এই আশরাফুল কি জিনিস। দুজন নীলের দিকে এগিয়ে যায়। নীল তখনও মুচকি হাসতে ব্যস্ত। ছেলেরা সামনে যেতেই নীল তার বাম হাতটা উপরে তুলে সাথে সাথেই দুটো গুলি এসে ছেলে দুটার কান বরাবর লাগে। দুটো লাশ মাটিতে লুটিয়ে পড়ে। নীল জুড়ে হেসে ওঠে। আশরাফুল চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকেই পায় না। কে গুলি করেছে সে বুঝে উঠতে পারে না। কি রে, কি বুঝলি? গেম লিডারের সাথে গেম খেলতে আসছিস? আশরাফুলের সাথে থাকা ছেলেগুলো পিস্তল বের করে নীলকে গুলি করার জন্য, কিন্তু তার হলো না। পিছন দিক থেকে গুলির জোরে হয়ে যায়। সবগুলো মাটিতে পড়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে ডেভিডের ছেলে আশরাফুল। কি রে, গেম খেলবি না? আয় খেলি একটু গেম। আশরাফুল কিছু বলে না, তাকিয়ে আছে নীলের দিকে। নীল মুচকি হাসে। আশরাফুল কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে এসেছে নীলকে মারতে, এখন সে নিজেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই তুফানের সাথে লাগতে আসিস না, সোজা মৃত্যু ঘটিয়ে দিব। অনেক বেড়ে গেছিস তুই, তুই বেশি দিন বেঁচে থাকবে না, তোর মৃত্যুর সামনে অপেক্ষা করছে। নীলের এই কথা শুনে হাতটা হালকা তালি দেয়। সাথে সাথে 10 থেকে 12 জন নীলের পিছনে এসে দাঁড়ায়। নীলের দুপাশে ফারদিন আলম, তাদের পিছনে নীলের গ্যাংয়ের লোকগুলো দাঁড়িয়ে আছে। ফারদিন? হ্যাঁ ভাইয়া। সে যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে এমন অবস্থা করে দে।
এই কথা শুনে ফারদিন ঠাস ঠাস করে 2টা গুলি করে আসাফুলের ডান পায়ে। আসাফুল চিৎকার করে মাটিতে বসে পড়ে। তোকে মারলাম না, তোকে সেদিনই মারবো যেদিন তোর বাপকে মারবো। আসাফুল কিছুই বলতে পারে না, কথা বলবে নাকি পা বাঁচাবে। নীল চলে যায় সেখান থেকে। আশরাফুল সেখানেই বসে থাকে। ভাইয়া তোমাকে বলছি খুব সাবধানে চলতে, তুমি কথাই শোনো না। যদি ট্যাগ না করতাম তোমার ফোন তাহলে কিভাবে কি করতাম একবার ভাবছো? এই জন্যই তোদেরকে আমি অ্যালার্ট করে রাখি। তোরা আমার ভাই, আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোদেরকে অনেক ভালোবাসি। আর এই তুফানকে মারার মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই, তোরা হয়তো জানিস না। এখন কথা না বলে বাসায় চলো। নীল ফারদিন আলম চলে যায় বাসায়। ঘড়িতে রাত 1টা ছই। নীল ঘুমিয়ে আসে। হঠাৎ তার কানে গুলির আওয়াজ আসে। ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে। ফারদিন আলমও ঘুম থেকে উঠে নীলের রুমে টোকা দেয়। ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া দরজা খুলো। নীল এসে দরজা খুলে দেয়। ফারদিন আলম ভিতরে ঢুকে নীল বলে, বাইরে যাবি না কেউ। ভাইয়া কিন্তু ভাইয়া কি গুলি করছে? আশরাফুলের লোক হবে, দাঁড়া আমি দেখি কে। ভাই সাবধান। নীল বারান্দায় যেতেই শুনতে পায়, এই কুত্তার বাচ্চা তুফান, কই তুই বের হ, আমার ছেলেকে গুলি করেছিস, তোর কত বড় সাহস? নীল বাহিরে উকি মেরে দেখে ডেভিড দাঁড়িয়ে আছে, সাথে কিছু ছেলে পেলে। নীল মুচকি হেসে ডেভিডকে বলে, কি রে বাসায় চলে আসছিস দেখি, তোর তো খুব সাহস রে। এক বাপের পোলা হলে সামনে এসে কথা বল। নীল বারান্দা থেকে রুমে এসে ফারদিন আলমকে বলে, আমি নিচে যাই, তোরা ছাদে চলে যা, সাথে K98 স্নাইপার নিয়ে যাবে। ডেভিড কিছু করার সাথে সাথে তার সাথে থাকা ছেলেগুলোকে শুট করে দিবি। ওকে ভাইয়া। ফারদিন আলম ছাদে চলে যায়। নীল কোমর থেকে দুপাশে 2টা 9mm ক্যালিভারের পিস্তল গুজে বাহিরে বের হয়। ডিরেক্ট ডেভিডের সামনে গিয়ে দাঁড়ায়। আমার ভাইকে মেরেছিস, তোকে কিছু বলি নাই। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছিস, তাও কিছু বলি নাই। কিন্তু আমার ছেলেকে ডান পায়ে গুলি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আজকে তোকে তোর বাড়ির সামনে পুঁতে ফেলবো। নীল জোরে হেসে ওঠে। হাসিটা খুব বিদঘুটে ভয়ঙ্কর। আমাকে মারবি তোরা? এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারবি তোরা? হাসি পাইল রে, অনেক হাসি পাইল। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে পুঁতে ফেল এই জায়গায়। ছেলেগুলো এগিয়ে যায় নীলের দিকে। নীল ঠাই দাঁড়িয়ে আছে। নীলের কোনো মাথা ব্যথাই নেই। ছেলেগুলো কাছে এসে পিছন থেকে পিস্তল বের করতে যাবে, এই মুহূর্তে স্নাইপারের গুলি এসে সবগুলোর মাথা থেতলিয়ে যায়। নীল জোরে হেসে দেয়। ডেভিড দাঁড়িয়ে আছে। কি রে আমাকে মারবি না? আয় আয় বেটা ডিব্বার বাচ্চা। হঠাৎ ডেভিডের ফোন বেজে ওঠে। ডেভিড মোবাইল কানে ধরতেই বলে, সে আমার শিকার, তার মৃত্যু যদি তোর হাতে হয় তাহলে তোর ছেলের জীবন শেষ, সাথে তুইও বেশি দিন এই দুনিয়ায় আলো দেখতে পারবি না। এইটুকু বলে ওপাশ থেকে কলটা কেটে যায়। ডেভিড চলে যায়। নীল দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারে না কল কে করেছে, যার কারণে ডেভিড কিছু না বলে চলে যাচ্ছে। নীল এটা মাথায় নেয় না, জোরে হেসে চলে আসে বাড়ির ভিতরে। ভাইয়া ডেভিড কার সাথে কথা বলে চলে গেল? জানি না, এসব বাদ দে, ঘুমিয়ে পড় গিয়ে। ফারদিন আলম চলে যায় রুম থেকে। নীল আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। নীল বসে আছে হেলান চেয়ারে। সামনে নীলাদ্রি বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। নীলাদ্রিও কিছু বলে না। নীল বলল, কেন ডেকেছো? কেন ডাকতে পারি না? তা তো বলি নাই। ওই দিনের পর থেকে তো আর যোগাযোগ করো নাই, একটা বার ফোনও করো নাই। আমি ফোন দিলে কেটে দিয়েছো। প্রয়োজন মনে করি নাই, প্রয়োজন হলে আমি নিজে ফোন দিতাম। নীলাদ্রি চুপ হয়ে যায়। নীল চেয়ে দেখে নীলাদ্রির মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। নীল বলে, কিছু খাবে? না, আমাকে একটা কথা বলতে পারবা? কি বলো? আমাকে ভালোবাসতে তোমার কি প্রবলেম? আমার কোন দিক দিয়ে খারাপ? আমি কি দেখতে খারাপ? আমার কি নাই বলো? তোমার সব আছে, তুমি অনেক সুন্দর, যে কোনো ছেলে তোমাকে দেখলে তোমার প্রেমে পড়তে বাধ্য। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? আমি তো তোমার জন্য পাগল। প্লিজ নীল। দেখো আমি আবার বলি, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার জীবনের সাথে তোমার জীবন যায় না। আমি অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগৎ মানে? নীল চুপ হয়ে যায়। কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। ভালোবাসা তো বিশ্বাসে হয়, ভালোবাসা তো পবিত্রতাই হয়। অন্ধকার জগতের মানুষের সাথে সাধারণ মানুষের ভালোবাসা হয় না। কি হলো, চুপ করে আছো কেন? আমি চাই না তুমি আমার জীবনে আসো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না।
কিছু কিছু কারণে সব শেষ হয়ে যায়, আবার কিছু কিছু কারণে সব ঠিকও হয়ে যায়। তাহলে আমাকে মেনে নিচ্ছ না কেন? কারণ আমি সাধারণ মানুষ না, আমি অন্ধকার জগতের ত্রাস, আমি পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। আমার সাথে তোমার যায় না। আমি কখন মরে যাই টেরও পাইবা না তুমি। শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করো না আমার জীবনে এসে। নীলাদ্রি তুফান নামটা শুনে কিছু বলতে পারে না। কি বলবে সে? সে তো জানে নীল সোজা মানুষ। নীল যে তুফানকে জানে, তবুও নীলাদ্রি তুফানকে ভয় পায় না। নীলাদ্রি বলে, এর পিছনে নিশ্চয়ই কিছু রহস্য আছে। কি হয়েছে তোমার জীবনে? কেন তুমি এই অন্ধকার জগতে পারে গেছো? বলো নীল, চুপ করে থেকো না। আমি বুঝলাম না, তার সাথে তোমার কিসের শত্রুতা? তুফানকে মারতে চাও কেন? তুফান আমার বাবাকে মেরেছে, আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আমি তুফানের জীবনটা কেড়ে নিব। ডেভিড, তুই এর পেছনে লেগে থাক। আমি ওর সামনাসামনি হতে চাই। গেম খেলবো আমি তুফানের সাথে, অনেক বড় গেম খেলবো। ঠিক আছে, তুমি যা বলো। কিন্তু বাবা তুফান তো খুব বড় খতরনাক একটা মানুষ। তাকে কি করে মারবো? সব দিক দিয়ে আটকা পড়ে যাচ্ছি আমরা। সেটা তোদের বাপ ছেলের ভাবতে হবে না, যা করার আমিই করব। তোরা দেখ চেয়েছে আমি কি করি। নীল কি বলবে নীলাদ্রিকে? তোমাকে আমি কি বলবো নীলাদ্রি? এখন হয়তো আমাকে কিছু বলবে না। যখন আমার অতীত জানবে তখন আমাকে ঘৃণা করবে তুমি, আমাকে সহ্য করবে না। কিন্তু আমি ঠিক তার কোনো দামই দিবে না তুমি। নীল এইসব ভাবে হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে সেই অচেনা মেয়েটা ফোন দিয়েছে। নীল কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কিরে, আজকাল দেখি প্রেমিকা নিয়েও ঘুরিস, খুব সুখে আছিস মনে হচ্ছে। নীল চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে, কিন্তু আশেপাশে কেউ নেই। তাহলে কি সেই অচেনা মেয়েটা দেখছে আমাদেরকে? কিন্তু আমরা এখানে আছি সে জানবে কিভাবে? কিরে, কিছু বলছিস না কেন? কেন ফোন করেছিস সেটা বলে ফোনটা কেটে দে। আপন হারানোর কষ্টটা আজকে বুঝবি তুই। রেডি থাকিস, দেখা হচ্ছে তোর সাথে। নীল মুচকি হাসে। নীলাদ্রি নীলের দিকে তাকিয়ে আছে। নীল মুচকি হাসেই বলে, ওকে। ওপাশ থেকে ফোন কেটে দেয়। নীলাদ্রি বলে, কি হয়েছে? কে ফোন করেছে? সেটা পরে জানতে পারবে। আমি তোমাকে যা যা বলবো তাই তাই করবো আজকে। কি হয়েছে বলো? যা বলেছি তাই করবা। আমি যেভাবে বলবো সেভাবে সব করবা। ঠিক আছে, কিন্তু কি হয়েছে বলো? পরে জানতে পারবে সব। রাত 11টা। নীলাদ্রি তার বাসার রুমে বসে আছে। একটু পর বসা থেকে উঠে পায়চারি করে, আবার বসে পড়ে। নীলাদ্রি ভাবতে পারছে না তার সাথে কি হচ্ছে। নীল কেন এমন করবে? কি রহস্য আছে? নীলাদ্রি এইসব ভাবে হঠাৎ গাড়ির শব্দ শুনতে পায়। নীলাদ্রি জানলা দিয়ে তাকে দেখে 3 থেকে 4টা গাড়ি তাদের বাসার নিচে দাঁড় করিয়েছে। নীলাদ্রি হালকাভাবে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ারই কথা। নীলাদ্রি আরও দেখে গাড়ি থেকে অনেক লোক নামছে। নেমে নীলাদ্রির বাসার ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি ঢুকতে দেয় না। সাথে সাথে সিকিউরিটির কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। নীলাদ্রি এবার অনেক ভয় পায়। কি করবে কিছুই বুঝতে পারে না। বারবার নীলের নাম্বারে কল দিয়েছে, কিন্তু কল যাচ্ছে, নীল রিসিভ করছে না। হুট করে নীলাদ্রির রুমের দরজায় টোকা দেয়। নীলাদ্রি আস্তে আস্তে পা বাড়ায় দরজার দিকে। দরজা খুলে দেয়। দরজা খুলতেই নীলাদ্রির গলা চেপে ধরে। খুব প্রেম ভালোবাসা তোদের মনে, তাই না? ফোন দে তোর প্রাণ প্রিয় নীলকে, আজকে দুজনকে একসাথে মেরে মাটিতে পুঁতে দিব। কে তোমরা? আমার কাছে কি চাই? আর নীলকেই বা কেন খুঁজতেছো? উপরে পাঠাবো তোর নীলকে, সাথে তোকেও পাঠাবো, ফোন কর তোর নীলকে। নীলাদ্রি নীলকে কল দেয়। এবার নীলের ফোনটা বন্ধ। নীলাদ্রি কি বলবে, জবান বন্ধ হয়ে গেছে তার। হঠাৎ নীল হাতে তালি বাজিয়ে পিছন থেকেই বলে, বাহ ডেভিড বাহ, এতই শখ আমাকে মারার? তুই তো দেখি খুব বড় মাপের গাধা রে। এই তুফানকে মারবি আর এই বুদ্ধি নিয়ে? আরে বেটা, আবার জন্ম নিতে হবে তোকে আমাকে মারতে হলে। নীলকে দেখে নীলাদ্রির মুখে হাসি ফুটে ওঠে। আজকে তোদের দুজনকে এখানেই মেরে ফেলবো, দেখি কে আটকায়। ওকে তাহলে মার। তার আগে বল তোর সেই গেমার কই রে? সে তো বললো আজকে নাকি খেলা হবে। কই দেখি তার মুখখানি। তার কোনো দরকার নাই, আমি একাই তোর জন্য যথেষ্ট। হাসি পাইল। ডেভিডের সাথে থাকা ছেলেগুলো নীলকে মারতে আসে। নীল তার পিছন থেকে তলোয়ার বের করে সব কয়টাকে কুপিয়ে মেরে ফেলে। দাঁড়িয়ে আছে শুধু ডেভিড আর নীলাদ্রি। নীলাদ্রি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি রে, আয়, মারবি না আমাকে? তুই বারবার ভুলে যাস এই তুফান কি জিনিস। তোকেও আর বাঁচিয়ে রাখবো না, উপরে ভালো থাকিস।
নীল এই কথা বলে কোমর থেকে পিস্তল বের করে ডেভিডের মুখে শুট করে দেয়। ডেভিড মাটিতে পড়ে যায়। নীলাদ্রি চিৎকার করে উঠে পিস্তলের শব্দ পেয়ে। নীলাদ্রি চোখ খুলে তাকে দেখে ফুলর বড়া লাশ রক্তে ভেজে যাচ্ছে। এইসব দেখে নীলকে জড়িয়ে ধরে নীলাদ্রি। ভয় পাইছো? আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও তোমার সাথে। তোমাকে আর এখানে থাকতে হবে না, আমার রাজপ্রাসাদে থাকবা। এখানে থাকলে তোমার ক্ষতি হতে পারে। সত্যি বলছো? তোমার সাথে নিয়ে যাবে? সত্যি। নীলাদ্রির চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই সে চোখের পানি গাল বেয়ে পড়বে। এই কি হয়েছে, কান্না করছো কেন? কিছু না। হয়েছে, এখন চলো। সেদিন রাতে নীলাদ্রিকে তার বাসায় নিয়ে যায়নি। নীলাদ্রি নীলের বাড়ি দেখে হা হয়ে আছে। এত বড় বাড়ি কখনো দেখেনি নীলাদ্রি। নীল বলে, কি হয়েছে, কি দেখো? এত বড় বাড়ি তোমার? কেন, পছন্দ হয় না তোমার? হয়েছে। আমার রুমে এটা, আর তুমি আমার ডান পাশের রুমে ঘুমাও, আর বাম পাশের রুমে আমার ভাইরা ঘুমায়। যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। ওকে। নীলাদ্রি চলে যায় রুমে। সকালবেলা নীলাদ্রি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে রান্না করে। কাজের মানুষ সবাই অবাক, কারণ নীলাদ্রি কাউকে কাজ করতে দিচ্ছে না, সে নিজেই সব কিছু করে দিচ্ছে। ফারদিন আর আলম ঘুম থেকে উঠে নিজে এসে দেখে নীলাদ্রি খাবার দিয়ে টেবিলে সাজাচ্ছে। ফারদিন আলম অবাক, এত কিছু রান্না করেছে, আর এই মেয়ে এখানে কি করে এলো? আপু, তুমি এইখানে কি করো আর কখন আসছো? তোমার ভাইকে জিজ্ঞেস করো। ফারদিন আলম আবুল হয়ে গেল নীলাদ্রির কথা শুনে। আলম বলল, আপু, আমরা তোমাকে জিজ্ঞেস করেছি, ভাইয়া কেন বলবে? কারণ তোমার ভাইয়ের বউ আমি। ফারদিন আলমের দিকে তাকায়, অবাকের উপর অবাক হচ্ছে। তারা দুজন, অবাক হওয়ারই কথা। এক রাতের মাঝে বউ নিয়ে বাসায় থাকবে তাদের ভাই, এটা তারা ভাবতেও পারেনি। তাহলে তো ভালোই হলো, সুন্দর একটা ভাবি পেলাম। কি বলিস ফারদিন? কিন্তু ভাইয়া আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, এটার একটা বিহিত করতে হবে। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে পুরো খাবারের টেবিল খাবার দিয়ে সাজানো। সামনে বসে আছে ফারদিন আর আলম। নীলাদ্রি রান্নাঘরে। কিরে, এত খাবার কেন আজকে? আর খাবারগুলো দেখে মনে হচ্ছে নতুন মানুষ বানিয়েছে। ফারদিন আর আলম কথা বলে না। নীল আবারও বলে, কিরে, কথা বলছিস না কেন? হুট করে নীলাদ্রি এসে বলে, সবাই খেতে বসো। হ্যাঁ ভাবি, দাও। ভাবি শুনে নীলের চোখ বড় বড় হয়ে যায়। পুরো কুচকে তাকায় নীলাদ্রির দিকে। কিরে, কে ভাবি? কাকে ভাবি ডাকিস তোরা? কেন আমাকে ভাবি ডাকে? তোমাকে কেন ভাবি ডাকবে? আমি তো তোমাকে বিয়েই করি নাই। ভাইয়া, এসব বলে লাভ নাই। আমাদেরকে না জানিয়ে বিয়ে করছো, আর আমাদেরকে জানাবে কেন? আমরা তো তোমার কেউ না। দেখ, ফালতু কথা বলবি না। আমার সব তোরা। আমি যাই করি না কেন তোদেরকে আগে জানাই। আর নীলাদ্রিকে আমি বিয়ে করি নাই। তাহলে ভাবি যে বললো তুমি নাকি কালকে রাতে বিয়ে করে নিয়ে আসছো? সে মিথ্যে বলেছে। কি নীলাদ্রি, বলো। নীল নীলাদ্রির দিকে লাগে ওকে তাকায়। ফারদিন আলম হালকা কিছু খেয়ে উপরে চলে যায়। নীল নীলাদ্রির হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। নীলাদ্রি, কি হচ্ছে এসব? কেন, কিছুই তো হয় নাই। আর তুমি চাইলে হতেও পারে। ফালতু কথা বলবে না বলে দিলাম। কেন নীল, আমাকে তোমার করে নিলে কি হবে? আমি যে তোমাকে ভালোবাসি। আমার তো এই দুনিয়ায় কেউ নাই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই। আমি তোমার সাথে থাকতে চাই সারাটা জীবন। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি তো অন্ধকার জগতের মানুষ। আমার সাথে তোমার এসব হবে না। এতে তোমার ক্ষতি হতে পারে। আমার কত শত্রু, আর আমি কখন মরে যাই তারও কোনো গ্যারান্টি নাই। আমি তোমার সাথে থাকতে চাই। চলো না, আমরা অনেক দূরে চলে যাই, যেখানে থাকবে না কোনো শত্রু, থাকবে শুধু তোমার আমার পবিত্র ভালোবাসা। নীল রুম থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় দরজার পিছনে ফারদিন আলমকে দেখে। তারাও এই কথাগুলো শুনে ফেলে। চুপ করে নিচে চেয়ে চলে যায় ফারদিন আলম। নীল বসা থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। চারিদিকে মানুষের হইচই, নাই কোনো নীরবতা। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে মেনে নিতে পারবো না। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়াইতে চাই না। আমি মৃত্যুর দরজায় থাকি সব সময়। কখন কোন দিক দিয়ে পিস্তলের আগুনে গরম গুলি এসে লেগে মরে পড়ে থাকে তার কোনো গ্যারান্টি নাই। এই পথে যে একবার আসে সে সহজে এই পথ থেকে সরে যেতে পারে না। নীল এইসব ভাবতে ভাবতে চলে আসে ক্লাবে। মন খারাপ হলো ক্লাব তার সব। মদ হাতে কষ্ট দূর, মদ হাতে নাই তো কষ্ট সাথে। রাত 11টা বাজে 13 মিনিট। ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের আলো চারিদিকে
ছিঁড়িয়ে পড়েছে, মুখে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, হাতে মদের বোতল, শার্টের বুকের এক বোতাম খোলা, ঠোঁট বেরিয়ে মদের কেমিক্যাল লেপ্টে পড়েছে। ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে ব্যস্ত নীল। চারদিকে এতটা নীরবতা যে রাস্তায় কুকুরটাও আজকে নেই, নাই করে কুকুরের ডাক। হুট করে সামনে হুইল চেয়ারে আশরাফুল এসে বলে, বাচ্চা, তোকে আজকে একেবারে শেষ করে দেব। আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে বাবা নামক জিনিসটা কেড়ে নিয়েছিস। আজকে তোকে শেষ না করে বাসায় ফিরবো না। তুই মারবি আমাকে? তোর তো এক পা কবরে, আর হুইল চেয়ারে বসে তোর জীবন শেষ, আর এই অবস্থায় আমাকে মারবি? এই কথা বলার সাথে সাথেই নীলের পিছন থেকে মাথায় রড দিয়ে কেউ যেন বাড়ি দেয়। নীল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। গড় গড় করে রক্ত বের হচ্ছে মাথা থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে নীলের। নীল ঝাপসা চোখে পিছনে তাকিয়ে দেখে অবাক। তার দুনিয়া যেন অন্ধকার হয়ে আছে। কাছের মানুষ এতটা বেইমানি করবে ভাবতেও পারেনি নীল। বিপদে আপদে পাশে থেকেছে যার, আজ সে কিনা বেইমানি করলো। বেশিরভাগ আপন মানুষই বেইমানি করে, যাকে জীবনের থেকেও বেশি বিশ্বাস করি আমরা, দিন শেষে সেই মানুষের বিশ্বাসঘাতকতা করে। পর মানুষ বেইমানি করে না, বেইমান করে আপন মানুষেই। দেশটা এমন হয়েছে যে নিজের ভাইও বিশ্বাস করতে কষ্ট হয়। এক কথায় বলা যায়, টাকার কাছে সব কিছু নিছু, টাকায় দুনিয়া সব কিছু। টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। রাত 12টা। রাস্তার পথ শিশুরা খাবার নিয়ে জোগাড় করতে করতে তাদের থাকার জায়গায় চলে আসে। এখানে তারা প্রতি রাত ঘুমিয়ে থাকে। পথ শিশুদের রাতের জায়গা আর দিনের জায়গা এক। এই সুমন, সামনে কি রে? দেখ না, ওইটা কি মানুষের মতো লাগতেছে? তুই যা, আমার ডর করে, জিনভূত হবে মনে হয়। দূর, তুই খাবার নিয়ে তো ঠিকই কাজে লাগাতে পারস। আরে চল তো আগে দেখি কি এটা। পথশিশুরা সামনে এগিয়ে যায়। সামনে যেতেই সুমন ছেলেটা বলে, এই সেলিম, দেখ না, এটা তো ওই দিনের সে ভাইয়াটা আমাদেরকে যে অনেকগুলো টাকা দিয়েছে, আবার একদিন খাইয়েছে। কি বলতেছস তুই? আরে হবে তা। তারা তিনজনে তুফানকে দেখে অবাক হয়। তারা ভয় পায় কারণ রক্তের জায়গা লাল হয়ে গেছে। রক্ত দেখলে যে কেউ ভয় পাবে। ভাই তোরা তাড়াতাড়ি ধর ভাইয়াকে, নিয়ে যেতে হবে হাসপাতালে। হে ধর, এই সুমন না, ধর বেটা। তারা তিনজন তুফানকে নিয়ে যায় হসপিটালে। এত রাতে হসপিটাল খোলা থাকবে কিনা সন্দেহ। বেশ দূর যেতে হয় না, একটু দূরে একটা বড় হসপিটাল আছে, সেখানে নিয়ে যায় তারা। স্যার, এই ভাইয়াটাকে দেখেন তাড়াতাড়ি। কিন্তু এত রাতে কিভাবে দেখাবো? হাসপাতালের কাজ শেষ তো। স্যার আপনার পায়ে ধরি, ভাইয়াকে দেখেন। আমরা রাস্তায় থাকি, কিন্তু এই ভাই আমাদেরকে অনেক আদর করে, আমাদেরকে রাস্তায় পেলে হোটেলে নিয়ে খাওয়াই। আপনার পায়ে ধরি, দেখেন। কিন্তু কিভাবে এমন হলো? আমরা জানি না, আমরা রাস্তায় ঘুমাইতে যাই, পরে দেখি একটু দূরেই এই ভাইয়া রক্তাক্ত শরীরে পড়ে আছে, পরে আমরা নিয়ে এসেছি। ওকে, তোমরা এখানে দাঁড়াও, এইদিকে আসো তো। এই পেশেন্টকে ভেতরে নিয়ে যাও। জি। পথ শিশুরা বাইরে বসে আছে। প্রায় 3 ঘন্টা চলে যায়। 3 ঘন্টা পরে ডক্টর বের হয় ভিতর থেকে। ডক্টর বের হয়ে দেখে তারা তিনজন জেগে বসে আছে। ডক্টর ভাবে একটা মানুষের জন্য এতটা মায়া থাকতে পারে, তাদের না দেখলে হয়তো বুঝতোই না। স্যার, ভাইয়া কেমন আছে এখন? অনেক ভালো আছে। তোমরা গিয়ে ওই পাশের কেবিনে শুয়ে পড়ো। তারা চলে যায় কেবিনে। ডক্টর তুফানের পকেট থেকে ফোন বের করে প্রথম নাম্বারে কল দেয়। নীল, তুমি কোথায়? বাসায় আসলে না কেন? কিছু হয় নাই তো তোমার? কথা বলো প্লিজ। আপনি কি হন নীলের? জি, আমি তার স্ত্রী। আপনি কে বলছেন? আমার নীল কোথায়? দেখেন, সে এখন হাসপাতালে। একটু আগে তার মাথার অপারেশন হয়েছে, এখন সে বিপদমুক্ত। কি বলছেন আপনি? কোন হাসপাতালে বলেন আমাকে, প্লিজ বলেন তাড়াতাড়ি। চলে আসেন। আপু, কি হয়েছে ভাইয়ার? তোমাকে এমন লাগছে কেন? বলো। নীল হাসপাতালে আছে। এইটুকু বলে নীলাদ্রি তারপর বের হয়ে বাসা থেকে। নীলাদ্রির পেছনে ফারদিন আলম। হাসপাতালে যেতে যেতে ফজরের আজান হয়ে যায়। হাসপাতালে গিয়ে দেখে একটা কেবিনের লাইট জ্বালানো। নীলাদ্রি ফাহমিদ আলম দৌড়ে যায়। ডক্টর, আমার নীল কোথায়? তার কি হয়েছে বলেন। সে হাসপাতালে কেন? কোথায় আমার নীল? প্লিজ আপনি শান্ত হন। উনি এখন বিপদমুক্ত আছে। সকাল হলে জ্ঞান আসবে। এখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে। না, আমি আমার নীলের কাছে যেতে চাই। আমি নীলকে দেখব। আপু, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে।
সকাল 10টায় নীলের জ্ঞান ফিরে আসে। নীলাদ্রি নীলের পাশে বসে আছে, সাথে ফারদিন আলম। দরজার বাহিরে সেই পথ শিশু 3জন বসে আছে। নীলের জ্ঞান ফিরলে সে দেখে সাদা রঙের 4 দেওয়ালে একটা রুমে বেডে শুয়ে আছে। নীল, তোমার জ্ঞান ফিরেছে? ফারদিন, ডক্টরকে ডেকে নিয়ে আসো। আমি এখানে কি করে এলাম? আমি তো রাস্তায় পড়েছিলাম। ডক্টর কেবিনে ঢুকেই বলে, কাল রাতে আপনাকে নিয়ে আসে এখানে। আপনি নাকি রাস্তায় পড়েছিলেন, তারপর 3জন পথ শিশুরা আপনাকে দেখে নিয়ে আসে। ডক্টর, সেই 3জন কোথায়? আমি তাদেরকে দেখতে চাই। ওরা বাইরে বসে আছে। জানেন স্যার, রাত তারা জেগেছিল। ডক্টর সেই 3জনকে কেবিনে ডেকে দেয়। নীল তাদেরকে দেখে অনেক অবাক হয়। অবাক হওয়ারই কথা। ভাইয়া তুমি কেমন আছো এখন? ভালো, আয় আমার পাশে আয়। না ভাইয়া, আমাদের শরীরে অনেক ময়লা। আরে আয়, তোরা তো আপন মানুষ আমার, ময়লায় কিচ্ছু হবে না। 3জনেই নীলের পাশে বসে আছে। নীল উঠতে চেষ্টা করে, কিন্তু মাথায় অনেক ব্যথা অনুভব করে। এই কি করো তুমি? এখন উঠতে হবে না। ফারদিন, হ্যাঁ ভাইয়া বলো। তাদেরকে আমার এতিমখানায় ভর্তি করিয়ে দিবি। সবসময় তাদের 3জনকে খেয়াল রাখবি। ওকে ভাইয়া। ফারদিন তাদেরকে নিয়ে চলে যায় এতিমখানায়, ভর্তি করিয়ে দিয়ে আবার চলে আসে হসপিটালে। বিকেল 5টা। নীলাদ্রি বসে আছে নীলের পাশে, ফারদিন আলম বসে আছে